ঢাকা ১৭ আসনেও নির্বাচন করবেন তারেক রহমান। মনোনয়নপত্র সংগ্রহ দেশকে অস্থির করে ভোট বানচালে অপচেষ্টা দেখছেন মির্জা ফখরুল। সতর্ক থাকার আহ্বান। এনসিপি ও এলডিপিকে নিয়ে 10 দলীয় জোট জামায়াতের আধিপত্যবাদী শক্তি থেকে বাঁচতে সিদ্ধান্ত জানালেন নাহিদ। যোগ না দেওয়ার ঘোষণা সাবেক উপদেষ্টা মাহফুজের। নির্বাচন করতে চাইলে আগে হাদি হত্যার বিচার দাবি ইনকিলাব মঞ্চের। শাহবাগ সহ বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ। এ সরকারের আমলেই ন্যায় বিচারের প্রতিশ্রুতি। নির্বাচনে কালো টাকা ঠেকাতে টাস্কফোর্স গঠন করছে দুদক। দুর্নীতিবাজদের ভোট না দিতে প্রচার চালানোর সিদ্ধান্ত। কঠোর বার্তা দিতে হবে সব সংস্থার সমন্বিত উদ্যোগ চায় টিআইবি। ভোরের সময়ের সঙ্গে আছে আমি রোজা চৌধুরী। বগুড়া 6-এর পাশাপাশি ঢাকা 17 আসনেও নির্বাচন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার পক্ষে তোলা হয়েছে ফর্ম। এদিকে দেশকে অস্থির করে ভোট বানচালে অপচেষ্টার বিষয়ে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব। 17 বছরের নির্বাসিত জীবনের অবসানের পর ঢাকা 17 নম্বর আসনে নির্বাচনের মাঠে নামলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা 17 থেকে মনোনয়নপত্র সংগ্রহের মধ্য দিয়ে ভাঙলেন দীর্ঘ 17 বছরের রাজনৈতিক স্তব্ধতা। রোববার সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার। ঢাকা 17 এবং বগুড়া 6 আসনে লড়বেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। ঢাকা মহানগর গুলশান এলাকার ভোটার এবং জনসাধারণের আগ্রহ এবং দাবির প্রেক্ষিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 17 থেকে অংশগ্রহণ করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন এবং আজকে এই মুহূর্তে আমি তার পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করলাম। তারেক রহমানকে সম্মান জানিয়ে ঢাকা 17 আসন ছেড়ে ভোলা 1 আসন থেকে নির্বাচনে অংশ নেবেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। এদিকে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিএসির সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির 3 সদস্যের প্রতিনিধি। পরে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, এআই এর অপব্যবহার নিয়ে উদ্বেগ জানিয়েছে বিএনপি। এআই বা টেকনোলজির অন্যান্য মাধ্যম ব্যবহার করে যদি কেউ অপপ্রচার করে কিংবা যদি কেউ মানহানিকর কিছু করে, তাহলে এই ব্যাপারে নির্বাচন কমিশন যেন শক্ত ভূমিকা নেয়, সেটার জন্য আমরা বলেছি। ঠাকুরগাঁওয়ে আলেম ওলামাদের সঙ্গে মতবিনিময় সভায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশকে অস্থির করে কিছু লোক নির্বাচন বানচালের চেষ্টা করছে। বিভিন্ন রকম কথাবার্তা উঠছে, বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে, আন্দোলন হচ্ছে। আপনার কেন জানি না মনে হয় যে দেশকে অস্থির করে তোলার জন্য কিছু সংখ্যক লোক পেছন থেকে কাজ করছে। আমাদের এই সময় খুব সাবধান থাকতে হবে যে আমরা যেন আবার কোনো অন্ধকারের দিকে চলে না যাই। মির্জা ফখরুল বলেন, ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহ বহির্ভূত আইন করবে না বিএনপি। খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের দেয়া হবে ভাতা। আমরা আপনাদের সঙ্গে আছি। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। প্রথমবার বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অফিস করলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার দুপুরে কার্যালয়ে তাকে স্বাগত জানান দলের সিনিয়র নেতারা। স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকে তিনি দেশের নানা সমস্যা, সংকট ও পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। নির্বাচন সামনে রেখে তারেক রহমান ঢাকার বাইরে সফর করবেন বলেও জানান নেতারা। দীর্ঘ 17 বছর পর দেশে ফেরার 3 দিনের মাথায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আসলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 2008 সালে নির্বাচন সামনে রেখে এই কার্যালয়টির কার্যক্রম শুরু হয়। তবে তার আগেই দেশ ত্যাগ করেন তারেক রহমান। রোববার দুপুরে প্রথমবারের মতো কার্যালয়ে আসার পর তাকে স্বাগত জানান দলের সিনিয়র নেতারা। এ সময় কার্যালয়ের সামনে নেতাকর্মীরা ভিড় করেন। এরপর স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেন তারেক রহমান। তার এই আগমন দলকে উজ্জীবিত করবে বলে মনে করেন নেতারা। ভার্চুয়ালি উপস্থিত থাকতেন আর এখন কাছাকাছি পাচ্ছে, এই নৈকট্যটা এটা দারুণভাবে নেতাকর্মীদেরকে উদ্বুদ্ধ করছে। আমাদের নেতাকর্মীদের মনোবল বলেন আর যেটাই বলেন অথবা কমিটমেন্ট বলেন, সেটা অনেক বড় হয়ে গেছে। স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, বৈঠকে দেশ এবং ঢাকা শহরের পরিকল্পনা নিয়ে কথা বলেন তারেক রহমান। নির্বাচন সামনে রেখে ঢাকার বাইরে সফর করবেন বলেও জানান আমির খসরু। দূষিত ঢাকা এটা নিয়ে আলাপ হয়েছে,
এবং ঢাকার ট্রাফিক নিয়ে আলোচনা হয়েছে এবং এগুলো নিয়ে আমরা আগামী দিনে কি করতে পারি, কি করা যায়, এটাও কিছু কিছু আলাপ হয়েছে। এখন তো বেশিরভাগ সময় ওনাকে কাটাতে হবে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে, বিভিন্ন জায়গায় অনেকে যেতে হবে, তো নির্বাচনী কার্যক্রম শুরু হয়ে যাচ্ছে। আরাক স্থায়ী কমিটির সদস্য ডক্টর মোশাররফ হোসেন জানান, নির্বাচনকে সুষ্ঠু করতে নির্বাচন কমিশনকে সহযোগিতা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন সংক্রান্তই যে সকল বিষয় আশয় আছে এগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি এবং আমরা নির্বাচন কমিশনকে সহযোগিতা করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। বিএনপির কাণ্ডারি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গুলশান কার্যালয়ে অফিস করবেন বলে জানান দলের নেতারা। প্রথমবারের মতো বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে তারেক রহমানের আগমন উপলক্ষে উজ্জীবিত নেতাকর্মীরা। এখানে তার নিয়মিত অফিস করার কথা রয়েছে। যদি তিনি এখানে নিয়মিত অফিস করেন তাহলে আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনের পর্যবেক্ষণও এখান থেকেই করা হবে। সানবীর রূপল, সময় সংবাদ, গুলশান, ঢাকা। আইসিইউতে চিকিৎসাধীন মায়ের খোঁজ খবর নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার রাত 11টার দিকে তৃতীয় দিনের মতো রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আসেন তিনি। দেশে ফেরার পর প্রথম দিনের মতো দলটির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অফিস শেষে ফেরার পথে বেগম খালেদা জিয়াকে দেখতে যান তারেক রহমান। এ সময় তিনি মেডিকেল বোর্ডের চিকিৎসকদের কাছে মায়ের স্বাস্থ্যের খোঁজ খবর নেন। গতরাতে ডাক্তার এজএডএম জাহিদ হোসেন জানিয়েছিলেন সংকটময় অবস্থা পার করছেন বিএনপি চেয়ারপারসন। গত 23 নভেম্বর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। ঘণ্টাখানেক হাসপাতালে থেকে রাত 12টার পর গুলশানে বাসায় ফিরে যান তারেক রহমান। জামাতে ইসলামের নেতৃত্বাধীন জোটে যুক্ত হলো এনসিপি ও এলডিপি। 10 দলীয় এই জোটের আসন বন্টন প্রায় চূড়ান্ত। রোববার বিকেলে সংবাদ সম্মেলনে জামাত আমির জানান, অতীতের মতো ভোটাধিকার হরণের চেষ্টা হলে সহ্য করা হবে না। এদিকে আধিপত্যবাদী শক্তি থেকে বাঁচতে জামাতের সঙ্গে এনসিপি জোট করেছে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এনসিপিতে যোগ না দেওয়ার ঘোষণা দিয়েছেন সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। কঠিন বাঁকে নির্বাচন সামনে রেখে জামায়াত ইসলামের নেতৃত্বাধীন জোট সম্প্রসারণ নিয়ে কদিন ধরেই চলছে আলোচনা। আনুষ্ঠানিকভাবে জানাতে রোববার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে জরুরি সংবাদ সম্মেলনে হাজির হন 8 দলের শীর্ষ নেতারা। সঙ্গে ছিলেন এলডিপি সভাপতি অলি আহমদ। নেতৃত্বে এলডিপি জল্পনা কল্পনার সমাপ্তি টেনে এনসিপি ও এলডিপিকে নিয়ে 10 দলীয় নির্বাচনী জোটের ঘোষণা দেন জামায়াত আমির। জানান, আসন সমঝোতার ভিত্তিতে 300 আসনেই নির্বাচনে অংশ নেবেন জোটের একক প্রার্থীরা। তবে কোন দল কতটি আসন পাচ্ছে তা এখনো চূড়ান্ত হয়নি। 8টি দল একসাথে আমরা কাজ করে আসছিলাম, তার সাথে আজকে আরো 2টি দল আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন, এলডিপি এবং এনসিপি। আমাদের আসন সমঝোতা অলমোস্ট কমপ্লিট। নির্বাচনের তারিখের হেরফের চান না জানিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, অতীতের মতো ভোটাধিকার হরণের চেষ্টা হলে সহ্য করা হবে না। পাশাপাশি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার তাগিদ দেন তিনি। এই নির্বাচনকে সুষ্ঠু করতে, গ্রহণযোগ্য করতে আমাদের পক্ষ থেকে আমরা সর্বাত্মক সহযোগিতা করব এবং আমরা চাই নির্বাচনের যে তারিখ ঘোষণা হয়েছে তার কোনো হেরফের না হয়ে এই তারিখেই নির্বাচনটা অনুষ্ঠিত হোক। আমরা আশা করছি সরকার একটা সুষ্ঠু নির্বাচনের জন্য তাদের যে করণীয়, নির্বাচন কমিশন এবং সরকার সেই দায়িত্ব তারা পালন করবেন। এদিকে রাতে বাংলা মোটরে দলের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আধিপত্যবাদী শক্তি থেকে বাঁচতে জামায়াতের সঙ্গে জোট করেছে এনসিপি। জামায়াত প্রশ্নে ভিন্ন মত জানিয়ে কিছু পদত্যাগ তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত বলেও জানান নাহিদ। আধিপত্যবাদী কোনো শক্তি আমাদের এই গণঅভ্যুত্থান পরবর্তী অগ্রযাত্রাকে ঠেকাতে না পারে, সেজন্য আমাদের বৃহত্তর ঐক্য প্রয়োজন। সেই তাগিদ থেকেই জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং এই সমমনা 8 দলের সাথে আমরা একত্রে নির্বাচনে অংশগ্রহণ করব বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি। এর আগে জামায়াতের সঙ্গে জোট ইস্যুতে ভিন্নমত প্রকাশ করে এনসিপিকে চিঠি দেন 30 নেতা। পদত্যাগের ঘোষণা দেন ডাক্তার তাসনিম জারা ও তাসনুবা জাবিন। এদিকে এনসিপিতে যোগ না দেওয়ার ঘোষণা দিয়েছেন সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। সন্ধ্যায় ফেসবুক পোস্টে তিনি জানান, জামায়াত এনসিপি জোটের প্রার্থী হওয়ার চেয়ে দীর্ঘমেয়াদী অবস্থান ধরে রাখা বেশি গুরুত্বপূর্ণ। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা।
জাতীয় নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ। শেষ সময়ে জেলায় জেলায় মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানে ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উৎসব মুখর পরিবেশে ভিড় করছেন জেলা নির্বাচন কার্যালয়ে। জাতীয় নির্বাচনে অংশ নিতে তোড়জোড় বিভিন্ন রাজনৈতিক দলে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন 29 ডিসেম্বর হওয়ায় জেলায় জেলায় প্রার্থীদের ব্যস্ততা তুঙ্গে। রোববার দুপুরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নির্বাচন অফিসে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরউদ্দিন আহমেদ অপু। পরে শরীয়তপুর 3 আসনের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন তিনি। দিনভর নোয়াখালী 2 আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক, চট্টগ্রাম 5 আসনের জন্য বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, নেত্রকোনা 1 আসনে দলটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, চাঁদপুর 3 আসনে প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক শেখ ফরিদ আহমেদ মানিক, পটুয়াখালী 1 আসনে নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, ফরিদপুর 3-এ চৌধুরী নায়াব ইউসুফ, নাটোর 2 আসনে কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু, কিশোরগঞ্জ 6 আসনে মোহাম্মদ শরীফুল আলম এবং রাজশাহী 1 আসনের জন্য শরীফুদ্দিন মনোনয়নপত্র জমা দেন। আমি বিশ্বাস করি বাংলাদেশে এই সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। এই গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়নের জন্যই বেসিক্যালি লড়ছি। শুধু বিএনপি নয়, জামাতে ইসলামী, এনসিপি সহ অন্যান্য দলগুলো ভোটে অংশ নিতে বেশ সরব। দলে দলে ছুটে যান নির্বাচন কার্যালয়ে, দেন মনোনয়নপত্র জমা। কেউ কেউ আবার তোলেন মনোনয়নপত্র। বগুড়া 6 আসনে বাসদ মনোনীত গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের প্রার্থী আইনজীবী দিলরুবা নুরি মনোনয়নপত্র জমা দেন। এছাড়া ঝালকাঠি 2 আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেন এবি পার্টির সমন্বয়ক শেখ জামাল হোসেন। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে দিনাজপুর 3 আসন থেকে তোলা মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। রোববার বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা দেন জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক। এর আগে দলীয় কার্যালয়ে বেগম জিয়ার সুস্থতা কামনায় হয় দোয়া মাহফিল। এদিকে কক্সবাজার 1 আসনে মনোনয়নপত্র জমা দেন সালাউদ্দিন আহমদ এবং চাঁপাইনবাবগঞ্জ 1 আসনে শাহজাহান মিয়া মনোনয়নপত্র জমা দেন। আমরা প্রত্যাশা করি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই আসনে বিপুল ভোটে জিতবেন। যদি অসুস্থ, আমরা তার জন্য একটু সুস্থতা আমরা কামনা করছি। আল্লাহ তাআলা তাকে যেন দ্রুত আমাদের মাঝে ফিরিয়ে নিয়ে আসেন এবং দিনাজপুরে যাতে উনি নির্বাচনী প্রচার অভিযানে যাতে অংশ নিতে পারেন। জাতীয় নির্বাচন সামনে রেখে সাইবার নিরাপত্তা নিশ্চিতে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সিকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিলের সভায় এ নির্দেশনা দেন। নির্বাচনকে কেন্দ্র করে তথ্য প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানো এবং সব ধরনের সাইবার অপরাধকে কঠোরভাবে মোকাবিলার নির্দেশ দেওয়া হয়। সাইবার অপরাধ প্রতিরোধে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি এবং বিটিআরসির মধ্যে সমন্বয়ে জোর দেন প্রধান উপদেষ্টা। নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি ঠেকাতে এবং প্রার্থীদের হলফনামায় নজর রাখতে মাঠে নামছে দুদক। এ লক্ষ্যে টাস্কফোর্স কমিটি গঠন করছে সংস্থাটি। পাশাপাশি দুর্নীতিবাজদের ভোট না দিতে চালানো হবে প্রচারণা। দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতিবাজদের মনোনয়ন ও নির্বাচনের সংস্কৃতি বন্ধ না হলে সামগ্রিকভাবে দুর্নীতি বন্ধ করা সম্ভব নয়। এ উদ্যোগকে স্বাগত জানিয়ে টিআইবি বলেছে, সব সরকারি সংস্থার সম্মিলিত উদ্যোগী নির্বাচনে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর বার্তা দিতে পারে। তাসলিম তৌহিদের প্রতিবেদন। 1.5 মাস নেই জাতীয় সংসদ নির্বাচনের। এবার ভোট সামনে রেখে দুর্নীতিবাজদের ঠেকাতে তৎপরতা শুরু করেছে দুদক। হলফনামায় তথ্য যাচাইয়ে নজরদারি ও কালো টাকার ছড়াছড়ি ঠেকাতে টাস্কফোর্স কমিটি গঠন এবং দুর্নীতিবাজদের ভোট না দেওয়ার আহ্বানে প্রচারণা চালানোর উদ্যোগ নিয়েছে দুদক। দুদক চেয়ারম্যান বলেন, সংসদ সদস্যদের বিরুদ্ধেই সবচেয়ে বেশি দুর্নীতির অভিযোগ। তাই দুর্নীতিবাজ প্রার্থীদের বিরুদ্ধে আগেভাগেই মাঠে নামছে সংস্থাটি। এমপি সাহেব যারা হন, দুর্নীতির অভিযোগ মূলত তাদের বিরুদ্ধেই বেশি আসে। তো তাদের কাজ হচ্ছে সংসদে তারা যদি উন্নয়নের অর্থ নিয়ে টানাটানি শুরু করেন বেশি, তাহলে দুর্নীতির অভিযোগ তাদের বিরুদ্ধেই বেশি আসবে। একদিকে দুর্নীতিগ্রস্ত লোকজনকে নির্বাচন করব, একদিকে আমরা নির্বাচন নিয়ে নমিনেশন বাণিজ্য করব। এত কিছুর পরে আমি তো প্রত্যাশা করতে পারি না যে আমি অত্যন্ত ভালো লোককে আমি
সংসদে পাঠাবার জন্য, নির্বাচনের জন্য জনগণের সামনে দেব। আমরা আমাদের সীমাবদ্ধতার মধ্যে কাজ করে যাচ্ছি। টাস্কফোর্স কমিটি গঠনের উদ্যোগকে স্বাগত জানিয়ে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, নির্বাচন কমিশন, দুদক, এনবিআর সহ সংশ্লিষ্ট সব সংস্থা সম্মিলিত উদ্যোগ নিলে নির্বাচনে দুর্নীতিবাজদের বিরুদ্ধে শক্ত বার্তা যাবে। নির্বাচন কেন্দ্রিক যে কালো টাকার ছড়াছড়ি, অর্থের বেশির বিনিয়োগ, দুদকের সাথে নির্বাচন কমিশন, জাতীয় রাজস্ব বোর্ড, এই তিনটি প্রতিষ্ঠান মিলে কিন্তু এবং অন্যান্য যেমন সিআইডির ভূমিকা আছে, এরা সমন্বিতভাবে যদি এটা করে তাহলে কিন্তু একটা ভালো জোরালো বার্তা হবে যে আসলে নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি গ্রহণযোগ্য। আমি মনে করি সদিচ্ছা থাকলে অবশ্যই সম্ভব। অতীতেও সংসদ নির্বাচনে বিভিন্ন কমিটি গঠন করে মাঠ পর্যায়ে কাজ করেছিল দুদক, যদিও তেমন কোনো সফলতা আসেনি। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। ওসমান হাদি হত্যার বিচার দাবিতে টানা তৃতীয় দিনের মতো রাজধানীর শাহবাগ অবরোধ করে বিক্ষোভ করেছে ইনকিলাব মঞ্চ। রোববার রাত 10টার দিকে সড়ক ছেড়ে যান নেতাকর্মীরা। সংগঠনটির সদস্য সচিব বলেন, সরকার নির্বাচন করতে চাইলে হাদি হত্যার বিচার করতেই হবে। তীব্র শীত ও কুয়াশা উপেক্ষা করে রোববার সকালে টানা তৃতীয় দিনের মতো রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শহীদ ওসমান হাদির খুনিদের বিচার দাবিতে জড়ো হন বিভিন্ন শ্রেণী পেশার মানুষও। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে জনস্রোত। বিচারের দৃশ্যমান অগ্রগতি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। খুনি যদি ইন্ডিয়াতে থাকে তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টা আর এখানে আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে। দুপুর 2টোর দিকে শাহবাগ মোড় অবরোধ করেন বিক্ষোভকারীরা। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, হত্যা করে থামানো যাবে না ন্যায়ের লড়াই। সরকারের উদ্দেশ্যে বলেন, নির্বাচন করতে চাইলে বিচার নিশ্চিত করুন। সরকারও যদি থাকতে চান ইতিহাসের সবথেকে সুন্দর নির্বাচন যদি করতে চান, এই জনগণের মতামতকে প্রাধান্য দেন। এই জনগণকে অগ্রাহ্য করে কোন সিদ্ধান্ত আপনারা নিতে পারবেন না। এদিন শাহবাগ ছাড়াও বিভাগীয় শহরেও অবস্থান কর্মসূচি পালন করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এতে বিভিন্ন স্থানে বন্ধ হয়ে যায় যান চলাচল। বিক্ষোভকারীরা বলেন, খুনিদের গ্রেপ্তার করে বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথে লড়াই চলবে। নির্বাচনের আগে হাদির বিচার, কোন এক অদৃশ্য কারণে সরকার অপরাধীদেরকে গ্রেপ্তার করতেছে না। 1 মাসের ভিতরে হাদি হত্যার বিচার করতে হবে। পল্টনে গুলিবিদ্ধ হওয়ার 6 দিন পর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওসমান হাদি। এরপর থেকেই বিচারের দাবিতে রাজপথে তার সহযোদ্ধারা। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। হাদি হত্যার তদন্ত শেষ পর্যায়ে, শিগগিরই প্রকাশ করা হবে জড়িতদের নাম। অন্তর্বর্তী সরকারের আমলেই বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ডিএমপি জানিয়েছে, ভারতে পালানো মূল অভিযুক্ত ফয়সালের 2 সহযোগীকে আটক করেছে মেঘালয় পুলিশ। 7 থেকে 10 দিনের মধ্যে দেয়া হবে মামলার চার্জশিট। তফসিল ঘোষণার পরদিন রাজধানীর পল্টনে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। এর 6 দিন পর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। হাদিকে গুলি করার দিনই ময়মনসিংহ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যায় শুটার ফয়সাল করিম ও বাইক চালক আলমগীর শেখ। সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনায় এ তথ্য উঠে এলেও এতদিন নিশ্চিত করেনি আইনশৃঙ্খলা বাহিনী। অবশেষে 16 দিন পর মূল 2 অভিযুক্তের ভারতে পালিয়ে যাওয়ার তথ্য জানালো পুলিশ। মূল আসামিটাকে রোববার পুলিশ জানায়, ভারতে ফয়সাল ও আলমগীরকে আত্মগোপন করতে সহায়তা করেন 2 ভারতীয় নাগরিক পূর্তি ও ট্যাক্সি ড্রাইভার সামি। তাদেরকে আটক করেছে মেঘালয় পুলিশ। মেঘালয় পুলিশের সাথে যোগাযোগ করে যেটি জানতে পেরেছি, তারা ইতোমধ্যে পুত্তি ও স্বামীকে গ্রেফতার করেছে। পুলিশ আরো জানায়, হাদি হত্যা মামলায় এ পর্যন্ত গ্রেফতার 11 জনের মধ্যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন 6 জন। আগামী 7 থেকে 10 দিনের মধ্যেই দেয়া হবে চার্জশিট। তবে হত্যার কারণ ও পরিকল্পনাকারীদের তথ্য এখনো অজানা। আগামী 7 থেকে 10 দিনের মধ্যে আমরা চার্জশিট প্রদান করতে সক্ষম হব। সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকারের আমলেই ন্যায় বিচার নিশ্চিত করা হবে। এই অন্তর্বর্তী সরকারের মেয়াদেই হাদি ভাইয়ের হত্যার বিচার সম্পূর্ণ করা হবে ইনশাআল্লাহ। বিভিন্ন রাজনৈতিক দল ফ্যাসিস্টের দোসরদের পুনর্বাসন করছে মন্তব্য করে তা বন্ধ করার আহ্বান জানান উপদেষ্টা। আমরা যেন এমন কোনো কাজ না করি যা আমাদের শত্রুপক্ষকে শক্তিশালী করবে। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। এবার ভারতে সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ।
নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে নয়াদিল্লির বক্তব্য প্রত্যাখ্যান করেছে ঢাকা। অন্তর্বর্তী সরকারের আমলে সংখ্যালঘু নির্যাতনের প্রায় ৩,০০০ ঘটনা নথিভুক্ত হওয়ার দাবি করে দোষীদের বিচারের আওতায় আনার আহ্বান ভারতের। শুক্রবার এই আহ্বান জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল। দুদিন পর রোববার নয়াদিল্লির বক্তব্য প্রত্যাখ্যান করে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি বিভাগের মহাপরিচালক জানান, সংখ্যালঘু সম্প্রদায়ের পরিস্থিতি নিয়ে ভারতের বক্তব্য বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত। বাংলাদেশ বিরোধী মনোভাব তৈরির চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি। গভর্নমেন্ট অফ বাংলাদেশ ক্যাটেগরিক্যালি রিজেক্টস এনি inaccurate, exaggerated or motivated narratives that misrepresent Bangladesh's long-standing tradition of communal harmony. We note that there are systematic attempts to portray the isolated incidents of criminal acts as systemic persecution of Hindus and maliciously used to propagate anti-Bangladesh sentiments in different parts of India. ভারতের বিভিন্ন স্থানে ঘরবাড়ি গুড়িয়ে দেওয়া, গণপিটুনিতে হত্যাসহ মুসলমানদের উপর নিপীড়নের ঘটনা ঘটছে। এছাড়া বড়দিনকে কেন্দ্র করে আক্রান্ত হন খ্রিস্টানরাও। এসব ঘটনা তুলে ধরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা। মুসলিম খ্রিস্টান সহ বিভিন্ন সংখ্যালঘুদের বিরুদ্ধে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ড, গণপিটুনি, নির্বিচারে আটক ও ধর্মীয় অনুষ্ঠানে বাধার ঘটনা, এ ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। এসব ঘটনাকে আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করি এবং আমরা ঘৃণাজনিত অপরাধ এবং লক্ষ্যভিত্তিক সহিংসতা হিসাবে দেখি। এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত করবে এবং দোষীদের বিচারের আওতায় আনবেন। ভারতকে বিভ্রান্তিকর বক্তব্য এবং অপপ্রচার থেকে বিরত থাকতে আবারও আহ্বান জানান জনকূটনীতি বিভাগের মুখপাত্র। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। সশস্ত্র বাহিনী দেশ ও জাতির কল্যাণে সার্বভৌমত্ব রক্ষা এবং যে কোনো সংকটে জনগণের পাশে থেকে পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। বিএনসিসির বার্ষিক কেন্দ্রীয় ক্যাম্পিংয়ের সমাপনী কুচকাওয়াজে তিনি এ মন্তব্য করেন। শৃঙ্খলা, দেশপ্রেম ও নেতৃত্বের বিকাশের আরেক নাম বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর। জাতীয় দুর্যোগ ও জরুরি অবস্থায় কৃতিত্বের সাথে দেশের মানুষের আস্থা অর্জন করে যাচ্ছে বিএনসিসি। রোববার দুপুরে আশুলিয়ার বাইপাইলে বিএনসিসির ট্রেনিং একাডেমিতে ছিল বার্ষিক কেন্দ্রীয় ক্যাম্পিংয়ের সমাপনী কুচকাওয়াজ। এতে প্রধান অতিথি ছিলেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। ঢোল ও বাদ্যযন্ত্র বাজিয়ে রাঙিয়ে তোলা হয় অনুষ্ঠান স্থল। কুচকাওয়াজ শেষে ক্যাডেটদের মাঝে পুরস্কার বিতরণ করে সুশৃঙ্খল কার্যক্রমের প্রশংসা করেন বিমান বাহিনী প্রধান। বলেন, প্রশিক্ষণ ও দেশপ্রেমের মাধ্যমে দক্ষ নাগরিক হিসেবে দেশ গঠনে নেতৃত্ব দেবে এই ক্যাডেটরাই। বিএনসিসি দেশের বিভিন্ন প্রয়োজনে এবং দুর্যোগকালে মানুষের পাশে দাঁড়িয়েছে। জাতীয় জীবনের নানা গুরুত্বপূর্ণ মুহূর্তে বিএনসিসি ক্যাডেটদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আজ দেশবাসীর আস্থা অর্জন করেছে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় এবং যে কোনো সংকটে জনগণের পাশে থেকে নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে বলেও মন্তব্য করেন হাসান মাহমুদ খান। বাংলাদেশ সশস্ত্র বাহিনী সবসময় দেশ ও জাতির সেবায় নিয়োজিত। আমাদের মূল দায়িত্ব দেশের সার্বভৌমত্ব রক্ষা করা এবং যে কোনো সংকটে জনগণের পাশে থাকা। সবশেষে মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শনীর মধ্য দিয়ে শেষ হয় বিএনসিসির বার্ষিক ক্যাম্পিংয়ের সমাপনী কুচকাওয়াজ। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে ঢাকা 17 সংসদীয় আসন রাজধানীর অভিজাত এলাকা হিসেবে পরিচিত হলেও এখানকার বাসিন্দাদের নিত্যদিনের বাস্তবতা ভিন্ন। দীর্ঘদিন ধরেই গ্যাস সংকট, জলাবদ্ধতা, ভাঙা সড়ক আর নিরাপদ পানির অভাবে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। এই রাস্তায় বর্ষাকালে হাঁটু সমান পানি থাকে। একটা রোগী যদি অসুস্থ হয়, এখানে একটা অ্যাম্বুলেন্স পর্যন্ত ঢুকতে পারে না। নির্বাচনে আমরা নাগরিক হতে পারি, কিন্তু নির্বাচনের পর আমরা নাগরিক কোন সময় হইতে পারি না। অনেক লোক আইসে আর গেছে, কিন্তু রাস্তাটার কোনো সহে পড়ে নাই। ওগুলো সোনার বাংলার আশা সবাই দেয়, কিন্তু সোনার বাংলার কেউ করে না। গুলশান বনানী ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত ঢাকার 17 আসন। অভিজাত এলাকা হলেও নাগরিক সুবিধা থেকে বঞ্চিত এই এলাকার বাসিন্দারা। এই আসনটিতে রয়েছে ঢাকার দ্বিতীয় বৃহত্তর কড়াইল বস্তি, যেখানে বসবাস অন্তত 12,000 মানুষের।
এরপরেই 7তলা বস্তি, যেখানে বসবাস অন্তত 7,000 মানুষের। গ্যাস, সুপেয় পানিসহ অনেক সুবিধা থেকে বঞ্চিত দুটি বস্তির মানুষ। গ্যাস থাকে না, লার্কি দিয়ে পাক করতে হয়। অযোগ্য খাবার পানি, ওইটা খাইলে মানুষ এখন রোগে আক্রান্ত হইতেছে। আমি 1 বছর পানি খাই না, আমার 1 বছরের মিটার বিল আছে 25,000 26,000 টাকা। পানির সমস্যাটা, পানি অত্যন্ত খুবই খারাপ, আপনার গন্ধ হয় প্রচুর পরিমাণে। বৃষ্টি হলেই জলাবদ্ধতার ভোগান্তি, অচল হয়ে পড়ে সড়ক, বিঘ্নিত হয় যান চলাচল। দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধান না পেয়ে ক্ষুব্ধ এলাকাবাসী। সুন্দরভাবে ড্রেনের ব্যবস্থা হলে আমরা যাতায়াতের জন্য ভালো হয়। একটু বৃষ্টি যদি হয় তাহলে আমাদের ছেলে পেলে যারা স্কুলে যায় তারা স্কুলে যাওয়া কষ্ট হয়ে যায়। এখানে চলাচল করার মতো কোনো পরিস্থিতি নাই সন্ধ্যায় আপনার বর্ষাকালে। রাস্তাঘাট ভালো না, ওই যে পাশের রাস্তাটা একেবারে বৃষ্টি হলে ওতে যাওয়া যায় না। কোয়ার্টারবাসী প্রত্যাশা জানাত রাস্তাটা যাতে আমাদের সুন্দরভাবে হাসপাতাল থেকে এইটুকু তারা নিজ দায়িত্ব করে দেয়। গুরুত্বপূর্ণ এই আসনটিতে এবার প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার প্রতিপক্ষ জামায়াতে ইসলামের ডাক্তার SM খালেদুজ্জামান। সমস্যা সমাধানের আশ্বাস দিচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। এই এলাকাটাকে আর্কিটেকচারাল মডেলে স্বল্প আয়ের মধ্যে কিভাবে গঠন করা যায়, যেখানে ফায়ার সার্ভিসের ব্যবস্থা থাকবে, সেখানে সুন্দর স্যানিটেশনের ব্যবস্থা থাকবে, যেখানে ওয়াটারের ব্যবস্থা থাকবে, কিভাবে তাদের ঘরবাড়ি ভালো করা যায়, এই ব্যবস্থাটা আমার একটা প্রায়োরিটি থাকবে। আসনটিতে মোট ভোটার প্রায় 3.25 লাখ, নারীর চেয়ে পুরুষ ভোটার 17,000 বেশি। জনপ্রতিনিধিরা আসেন, জনপ্রতিনিধিরা চলে যান, নির্বাচনের আগে দেন নানান প্রতিশ্রুতি। যদিও ভোটাররা বলছে নির্বাচিত হয়ে গেলে প্রতিশ্রুতির সিংহভাগ অপূর্ণ থেকে যায়। এমন বাস্তবতায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের একটাই প্রত্যাশা, নির্বাচিত প্রার্থীরা যেন প্রতিশ্রুতির কথা ভুলে না যান। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। পিরোজপুরে জমে উঠেছে নির্বাচনী কার্যক্রম। ভোটারদের মন জয় করতে গণসংযোগ, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ ও উঠান বৈঠকে অংশ নিচ্ছেন প্রার্থীরা। ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র চিহ্নিত করে বিশেষ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছে পুলিশ। জিয়াউল হকের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। তফসিল ঘোষণার মধ্য দিয়ে চলা শুরু করেছে নির্বাচনী ট্রেন। ভোটারদের মধ্যে চলছে চুলচেরা বিশ্লেষণ। পিরোজপুরে জমে উঠেছে নির্বাচনী কার্যক্রম, চারদিকে উৎসবের আমেজ। 3টি সংসদীয় আসনেই প্রার্থী চূড়ান্ত করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ, কিন্তু এখনও একটি আসনে বিএনপি ও 2টি আসনে এনসিপি কোনো প্রার্থী চূড়ান্ত করেনি। তবে ভোটারদের মন জয় করতে গণসংযোগ, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ ও উঠান বৈঠকে অংশ নিচ্ছেন প্রার্থীরা। নানা প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের। যত ধরনের উন্নয়ন আছে সেটা করার চেষ্টা করব এবং সকল মানুষের নিরাপত্তা বিধানে যা কিছু করণীয় সাধ্য মতন আমি সেটা করবো ইনশাল্লাহ। সন্ত্রাস আছে, মাদক আছে, তারপরে চাঁদাবাজি আছে, ইফতিজিং আছে, এগুলি মুক্ত করব। একদম প্রথম 1 বছরের মধ্যেই আমরা প্রথমে অ্যাকশনে যাব। কৃষি ভিত্তিক এবং মৎস্যজীবী ভিত্তিক আমাদের এই জেলা। আমি কৃষির উপরও জোরদার ভূমিকা রাখব। পিরোজপুরকে অর্থনৈতিক অঞ্চল হিসেবে ঘোষণা করে এখানে ক্ষুদ্র এবং মাঝারি শিল্প প্রতিষ্ঠার মাধ্যমে আমরা ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করতে চাই এবং মানুষের আর্থসামাজিক উন্নয়ন করতে চাই। এদিকে নির্বাচন নিয়ে নানা হিসেব নিকেশ ভোটারদের মধ্যে। বিগত দিনের নির্বাচনে দেখেছি আমরা যাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছি তাদের কাছে আমাদের যে চাওয়া পাওয়া, যে আশা ভরসা ছিল, আমরা তার কিঞ্চিত পরিমাণ সুফল আমরা ভোগ করতে পারি নাই। আমরা তেমন একজন মানুষকে চাই যিনি সাহসী এবং মানুষের জন্য করতে পারবেন। প্রত্যাশা থাকবে এলাকার উন্নয়ন, নারী নির্যাতনের বিচারগুলো সঠিকভাবে হওয়া। আমরা চাই যেন ভার্সিটিটা পূর্ণাঙ্গ রূপ লাভ করে, বেসিকটা যেন পিরোজপুরের মানুষ বেসিকটা যেন পায়। আমরা দেখি কথায় কাজে তাদের মিল থাকে না, এটা যেন না হয়, এটাই আমাদের প্রত্যাশা। গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র চিহ্নিত করে বিশেষ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতির কথা জানায় পুলিশ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আমরা সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে যা যা করা দরকার জেলা পুলিশ পিরোজপুর সেই পদক্ষেপ গ্রহণ করেছে। জেলা নির্বাচন অফিসের তথ্য মতে পিরোজপুরে মোট ভোটার 10,29,239 জন। সময় সংবাদ, পিরোজপুর। মাধ্যমিকে সব শ্রেণীর শতভাগ বই পেতে শিক্ষার্থীদের জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা। তবে বছরের প্রথম দিনে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষার্থীরা সব বই পাবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। এনসিটিভিতে এক অনুষ্ঠানে নিম্নমানের বই নষ্ট করা সহ এই খাতে অব্যবস্থাপনার বিরুদ্ধে হুঁশিয়ারি দেন দুই উপদেষ্টা।
প্রায় 1.5 যুগ ধরে বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে কোটি কোটি নতুন পাঠ্য বই তুলে দিচ্ছে সরকার। নতুন বছর শুরু হতে বাকি আর মাত্র 3 দিন, তাই রোববার পাঠ্য বইয়ের অনলাইন সংস্করণ ওয়েবসাইটে উন্মুক্ত করে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। জানানো হয়, এবার প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত 30,52,55,154 কপি বই ছাপাচ্ছে সরকার। এর মধ্যে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষার্থীদের পাশাপাশি ষষ্ঠ ও নবম শ্রেণীর শিক্ষার্থীরা 1 জানুয়ারি শতভাগ বই পাবে। দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশের শিশুরা এই বইগুলো ব্যবহার করতে পারবে। ফলে আমি এই যে বিশাল কর্মযজ্ঞ আমরা করলাম, এটা প্রায় সফলভাবে সমাপ্ত হতে চলেছে। আর সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা 70% এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা 60% বই পাবে বছরের প্রথম দিন। শিক্ষা কার্যক্রম আগামী বছর জানুয়ারি মাঝামাঝি থেকে শুরু করে তার আগে অলমোস্ট 100% বই সেগুলো পৌঁছে যাবে। আর গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে নিম্নমানের বেশ কিছু বই নষ্ট করা হয়েছে বলে জানান শিক্ষা উপদেষ্টা। যদি বলেন শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। চাহিদা বাড়ছে বড় ব্রয়লার মুরগির। ওজন 2 কেজি পার হলে মাংস মিলে 10% বেশি, দাবি বিপিআইসিসির। 35 দিন পালনে লাভের সুযোগ বাড়ে খামারিদের, বলছে প্রাণী। আলাদা সড়ক দুর্ঘটনায় 5 জনের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, রোববার দুপুরে চরফেশন থেকে যাত্রীবাহী সিএনজি অটোরিকশা ভোলার উদ্দেশ্যে ছেড়ে আসে। বোরহানুদ্দিন উপজেলার মানিকা বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার যাত্রী মোহাম্মদ মিজান ও রিয়াজউদ্দিন মারা যান। হাসপাতালে নেয়ার পথে আজমিরা আমরিন নামের আরেক যাত্রীর মৃত্যু হয়। আহত 3 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভোরে কুমিল্লার 14 গ্রামের বাবুরচি এলাকায় একটি লরিকে পেছন থেকে আরেকটি লরি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে চালক আব্দুল জব্বার মারা যান। আহত হেলপার শাকিলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর তিনিও মারা যান। কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ে গেছে অর্ধশতঘর। ফায়ার সার্ভিস জানায়, রোববার রাত 10:30টার দিকে হিনিলা ইউনিয়নের লেদা ও আলী খাদির 24 থেকে 25 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে অর্ধশত বাড়িঘর পুড়ে গেলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে। ক্যাম্পের বাসিন্দা ফাতেমা আক্তারের ঘরে ফোনের চার্জার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা রোহিঙ্গাদের। কিশোরগঞ্জে আগুনে পুড়ল 3টি দোকান, গুরুতর দগ্ধ হয়েছে এক কিশোর। ফায়ার সার্ভিস জানায়, রোববার সন্ধ্যায় ইটনার জয়সিদ্ধি বাজারের হাসান মিয়ার সারের দোকানে আগুন লাগে। মুহূর্তেই ছড়িয়ে পড়ে পাশের 2টি দোকানে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই 3টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। এদিকে আগুন নেভাতে গিয়ে দগ্ধ হন অয়ন নামে এক কিশোর। আশঙ্কাজনক অবস্থায় তাকে ইটনা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে ঢাকায় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়। দেশের সুতাকল ধ্বংসে ডাম্পিং প্রাইসে বাংলাদেশে সুতা রফতানি করছে ভারতের ব্যবসায়ীরা। এমন অভিযোগ তুলে সরকারের নীতি সহায়তা চেয়েছেন বিটিএম এর সভাপতি। এরই মধ্যে ডাম্পিংয়ের প্রভাবে দেশের 50টি টেক্সটাইল মিল বন্ধ হয়ে গেছে বলে দাবি করেন তিনি। সুতা বাংলাদেশে ডাম্পিং হচ্ছে 30 সেন্ট মূল্য হ্রাস করে। ক্রমশই আমাদের মিলগুলো রুগ্ন হয়ে যাচ্ছে। গত 22 মাসে ইন্ডিয়া থেকে সুতা ইম্পোর্টের প্রবৃদ্ধি হার হয়েছে 137%। এটা অত্যন্ত দুঃখজনক। কেন? আমরা ক্রমশই কিন্তু আমাদের নির্ভরশীলতা বাড়িয়ে যাচ্ছি পার্শ্ববর্তী দেশের কাছে। রোববার রাজধানীতে বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশন আয়োজিত মতবিনিময় সভায় এসব আশঙ্কার কথা জানান ব্যবসায়ীরা। আমাদের নির্ভরশীলতা এত অসম প্রতিযোগিতার কারণে দেশে ইতিমধ্যে 50টি স্পিনিং মিল বন্ধ ও প্রায় 2 লাখ শ্রমিক বেকার হয়েছেন বলেও দাবি বিটিএমই সভাপতির। এই পর্যন্ত আজ অবধি 50টা মিল বন্ধ হয়ে গেছে। এই কারখানাগুলো যদি বিনিয়োগের পরিমাণ আপনারা চিন্তা করেন, 500 থেকে 700 কোটি টাকার কম নয়। 2 লক্ষ কর্মসংস্থান। এই যে বন্ধ হওয়া মিলগুলো যে আমরা পুনরায় চালু করব, এটাও খুব ডিফিকাল্ট। একাধিকবার আমাদের দেশে ভারত বিনা কারণে তুলা এক্সপোর্ট বন্ধ করে দিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা।
তো অল্টারনেটিভ তুলা আমরা কই পাবো, সেটা আনতে আমাদের 3 মাস সময় লাগে। তো আমার 3 মাস ফ্যাক্টরি বন্ধ থাকবে, বন্ধ ছিল। টেক্সটাইল খাত এখন আইসিইউতে আছে বলে মন্তব্য করেন বিটিএমই এর সাবেক সভাপতি মোহাম্মদ আলী খোকন। এ খাতকে বাঁচাতে হলে সরাসরি সরকারি পদক্ষেপের আহ্বান জানান তিনি। টোটাল আমরা যদি বাইরে থেকে সুতা নিই সেখানে ভ্যালুয়েশন 25 থেকে 30% হয়, আর আমরা যদি লোকাল সুতা ব্যবহার করি নিজের তুলা সুতা থেকে সেখানে 55 থেকে কোনো ক্ষেত্রে ভালো ফ্যাশন ডিজাইনের ক্ষেত্রে 60% ভ্যালুয়েশন হয়। সুতরাং আমরা মনে করি এই সেক্টরকে এই মুহূর্তে অক্সিজেন দিয়ে বাঁচানোর কিন্তু সময় আর এখন নেই। এই সেক্টরকে আমাদের সেক্টরটা অনেকটা আইসিইউতে চলে গেছে। এই সেক্টরটাকে বাঁচাতে হলে আপনাকে বিশাল বড় পদক্ষেপ নিতে। অনুষ্ঠানে খাতভিত্তিক সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের আহ্বান জানান বক্তারা। অতি সত্বর এই সেক্টরকে বাঁচাতে হলে। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। বর্ষপণ্য হিসেবে স্বীকৃত পাওয়ার বছরে রফতানি আয় কমেছে আসবাবপত্র শিল্পে। এ তথ্য মিলেছে নভেম্বর পর্যন্ত দেয়া ইপিবির 11 মাসের পরিসংখ্যান বিশ্লেষণে। তবে শিগগিরই ঘুরে দাঁড়ানো সম্ভব হবে বলে জানান উদ্যোক্তারা, কারণ কেটে গেছে সরকারের নীতি জটিলতা। নতুন বাজার ধরার পাশাপাশি প্রচার বাড়ানোর পরামর্শ অর্থনীতিবিদদের। 2025 সালের আন্তর্জাতিক বাণিজ্য মেলার বর্ষপূর্ণ হিসেবে আসবাবকে ঘোষণা করেন প্রধান উপদেষ্টা। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজারে বাংলাদেশে পণ্যের হিস্যা বাড়াতে এমন উদ্যোগ নেওয়া হলেও রফতানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য বলছে প্রথম 3 মাসে টানা বাড়ে এই খাতের রফতানি আয়। এরপরই পরে ছন্দপতনে, যে ধাক্কায় গত বছরের জানুয়ারি থেকে নভেম্বর সময়ে 11 মাসের হিসাবে এবছর একই সময়ে আসবাবপত্র শিল্পের রফতানি আয় কমেছে 2% বেশি। উদ্যোক্তারা বলছেন, আন্তর্জাতিক অস্থিতিশীলতায় যেমন নেতিবাচক প্রভাব পড়েছে অভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্যে, তেমনি পড়েছে রফতানিতে। তবে নীতি সহায়তা দেওয়ার ক্ষেত্রে সরকারের বাধা দূর হওয়ায় শিগগিরই ঘুরে দাঁড়ানোর আশা তাদের। লাস্ট 1 বছরে ওভারঅল পলিটিক্যাল সিচুয়েশন এবং ইকোনমি একটু টাইট, খরচ কমার জন্য হোক বা তার বিভিন্ন সমস্যার কারণে হোক, এই জন্য লোকাল সেলটা কম। আমাদের দীর্ঘদিনের দাবি ছিল, সেটা এই বর্তমানে ইন্টারিম গভর্নমেন্টই আমাদেরকে সেই দাবিটা সঠিক ওয়েতে সমাধানটা দিয়েছে। আমরা আশা করছি এক্সপোর্ট আমাদের বাড়বে। এ অবস্থায় বহুমুখী পণ্যের রফতানি বাজার ধরতে ব্র্যান্ডিং বাংলাদেশ প্রচারণা বাড়ানোর তাগিদ অর্থনীতিবিদদের। আসবাবপত্রে মূল্য সংযোজন অনেক বেশি এবং এটা একটা স্কিল ইন্টেন্সিভ প্রোডাক্ট। তো সেই হিসাবে আমি মনে করি যে এটা প্রচারণা বাড়ানো দরকার। আর আমাদের নতুন নতুন বাজার এখানে বের করতে হবে খুঁজে, এবং আমাদের বায়ার খুঁজতে হবে। মাসিক হিসেবে চলতি বছর এ খাতে সবচেয়ে বেশি রফতানি আয় এসেছে মার্চে, $54,90,000। এর আগে সবচেয়ে বেশি $48,30,00,000 এসেছিল বছরের শুরুর মাস জানুয়ারিতে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। বাজারে দিন দিন বড় ব্রয়লার মুরগির চাহিদা বাড়ছে। মুরগির ওজন 2 কেজির বেশি হলে ভোক্তারা যেমন নাড়িভুঁড়ি বাদে খাবার উপযোগী মাংস 10% বেশি পান, তেমনি খামারিদেরও লাভের সুযোগ বাড়ে, এমন দাবি পোলট্রি খাতের শীর্ষ সংগঠন বিপিআইসিসির। এ অবস্থায় অন্তত 35 দিন পর্যন্ত ব্রয়লার পালন করার পরামর্শ প্রাণী সম্পদ অধিদপ্তরের। কামরুল হাসান সবুজের রিপোর্ট। ব্রয়লার মুরগি একটু বড় ওজনেরটা নেই, টেস্টও সাধারণত বেশি হয়ে থাকে বড়গুলো। 1 কেজি 500 গ্রাম বা 2 কেজি বা 2.5 কেজি যেগুলা, ওগুলা কাস্টমারের চাহিদা বেশি। আর ছোট 1 কেজি আলা যেটা, এটা কমে চলে। কেন বড় ব্রয়লার মুরগি কেনার দিকে ঝুঁকছেন ভোক্তারা, সেই ব্যাখ্যাও রয়েছে তাদের নিত্যদিনের খরচের খাতায়। ব্রয়লার মুরগির দাম একটু কম, বড় দেখে কেনার চেষ্টা করি যাতে মাংসটা একটু বেশি পাওয়া যায়। ছোট মুরগিগুলা হোটেলে বেশি যায়, আর বড় মুরগিগুলা কাস্টমার বেশি খায়। আমাদের কাছে ভালো লাগে, যার যার চয়েস এটা। এখাতের শীর্ষ সংগঠন বিপিআইসিসির দাবি, 1 কেজি ওজনের ব্রয়লারে যে পরিমাণ খাবার উপযোগী মাংস পাওয়া যায়, ওজন 2 কেজি বা এর বেশি হলে মাংস মেলে 5 থেকে 10% বেশি। 1 কেজি যদি মাংস মুরগির ওজন হয়, তাহলে কিন্তু সে পাবে নাড়ি ভুঁড়ি, তার ইন্টারনাল অর্গান যেগুলো আমাদের খাওয়ার উপযুক্ত না, সেইটা 40%। আর এই মুরগির ওজন যদি 2 কিলো প্লাস হয়, তাহলে তার অর্গানের ওজন হয়ে যাবে 30%, মিট হয়ে যাবে 70%। এই যে 10% এক্সট্রা মিট কিন্তু বেশি পাচ্ছে। শুধু ক্রেতা নয়, এতে খামারের লাভ করার সুযোগও বাড়ে বলে যুক্তি সংগঠনটির। যদি আমি 35 দিনে হারভেস্ট করি আর 5 ডেজ রাখলাম বেশি, কিন্তু ওই বয়সে মুরগির মাংসের গ্রোথটা খুব ভালো আসে। মুরগির বাচ্চা কিন্তু একটাই কিনলাম, কিন্তু যদি আমি অর্ধেক করি তাহলে কিন্তু 2টা মুরগির বাচ্চা কিনতে। ফার্মারের লাভটা সেটা এখন বেচলে পয়সা থেকে আসবে, কিন্তু তাকে এখন থেকে লং টার্ম
চিন্তা করতে হবে। বেশি ওজনের ব্রয়লারে যেমন খাবার উপযোগী মাংস বেশি পান ক্রেতারা, তেমনি বাড়ে স্বাদ ও পুষ্টিগুণ, বলছেন পোল্ট্রি খাত বিশেষজ্ঞরা। আমরা যদি বেশি ওজনের ব্রয়লার পালি, তার মাসেলের যে ফাইবারগুলো আছে, ফাইবারগুলো ডেভেলপ ভালো হবে, মায়োগ্লোবিন যোগ হয়, কানেকটিভ টিস্যু ডেভেলপ করে, এবং এগুলো কিন্তু আপনার ফ্লেভার এবং কালার দুটোতে কিন্তু ভূমিকা রাখে। দেশে একটা সময় কেজি ওজনের ব্রয়লারই বেশি বিক্রি হতো, বর্তমানে কিছুটা বাড়লেও 2 কেজি পার হচ্ছে কমই। এই অবস্থায় লাভজনক বিবেচনায় অন্তত 35 দিন ব্রয়লার পালনে খামারিদের পরামর্শ দিচ্ছে প্রাণী সম্পদ অধিদপ্তর। ব্রয়লারের মুরগির মাংসের যে গুণগত মান এবং খামারির লাভবান, এই তিনটা বিষয়কে যদি আমরা বিবেচনায় নেই, তো 35 দিন পর্যন্ত খামারি ব্রয়লার লাভবানের সাথে লাভ হওয়ার সাথে লালন পালন করতে পারবে। এখন বাজারে যেটা হয় 28 থেকে 30 দিনে দেখা গেছে যে আমাদের 1600-1700 গ্রাম এই জায়গাটায় থাকে, কিন্তু আমরা যদি 35 দিন লালন পালন করি প্রায় 2 কেজির কাছাকাছি হবে, এবং এটাই কিন্তু ব্রয়লারের এই বিজ্ঞানসম্মত ওজন। বড় মুরগির মাংস ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে কেটে বিক্রির বাজার চালুর তাগিদ দিচ্ছেন খাত সংশ্লিষ্টরা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। পটুয়াখালীতে আমন ধানের বাম্পার ফলন হয়েছে, এরপরও হাসি নেই কৃষকের মুখে। সার, বীজ, কীটনাশক, শ্রমিকের মজুরি সহ উৎপাদনের বাড়তি খরচে কাঙ্ক্ষিত দাম না পাওয়ার অভিযোগ তাদের। যদিও কৃষি বিভাগের দাবি, মাঠ পর্যায়ে ধানের দাম ঠিক রাখতে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। সুজন দামের তোলা ছবি এবং মোহাম্মদ মনির হোসেন বাদলের পাঠানো তথ্য নিয়ে রিপোর্ট। সোনালী ফসলে ভরা মাঠ, দল বেঁধে ধান কাটেন কৃষকরা, এরপর মাড়াই করে নেওয়া হয় হাটে। চলতি মৌসুমে ধানের ভালো ফলন হওয়ায় উচ্ছ্বসিত কৃষকরা, কিন্তু হাটে গিয়ে ধান বিক্রি করতে মলিন তাদের মুখ। শ্রমিকের মজুরি, সার ও জ্বালানি তেলের খরচ বাড়লেও মূল্যবৃদ্ধির ধরাছোঁয়ার বাইরে ধান। মনপ্রতি ধান বিক্রি হচ্ছে 1000 থেকে 1050 টাকা, এতে শান্তি নেই কৃষকের মনে। তারা জানান 2025 সালে ইউরিয়া সারের দাম বেড়ে দাঁড়িয়েছে 1350 টাকায়, এরপর উচ্চমূল্যে নিতে হচ্ছে ধান কাটার শ্রমিক। বিগত 20 বছর যেরকম ধানের উৎপাদন ছিল তার থেকে তুলনামূলক অনেক বেশি এবার ধানের উৎপাদন হয়েছে। মেশিন খরচা, আবার ওষুধ খরচা দিয়া আমরা ধান ঠিকভাবে দর পাই না। সার, কীটনাশক, ওষুধ, এই বিভিন্ন জিনিস নিয়ে দাম বৃদ্ধির কারণে আমরা কৃষক হতাশার মধ্যে পড়ে যাই। দিন মজুরি পাওয়া যায় না, বেতন বেশি, 800 টাকা বেতন। এই অবস্থায় মিল মালিকদের দৌরাত্ম্য বন্ধে এবং ন্যায্য মূল্য নিশ্চিতে কাজ করছে স্থানীয় কৃষি অফিস। খাদ্য অধিদপ্তর সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করার চেষ্টা করছে, এবং বিভিন্ন উপজেলায় যেখানে খাদ্য গুদাম রয়েছে সেখানে ধান সংগ্রহ কার্যক্রম চলমান। চলতি মৌসুমে জেলায় 1,90,838 হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6,84,000 মেট্রিক টন। সময় সংবাদ, পটুয়াখালী। শীত মৌসুমের শুরুতেই সমুদ্রে দেখা দিয়েছে মাছের আকাল। এতে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কমেছে সরবরাহ, কমেছে রাজস্ব আদায়। রুবেল হোসেনের ছবিতে সাইফুল মিরাজের রিপোর্ট। ঘাটে ভিড়ানো সারি সারি মাছ ধরার ট্রলার, অপেক্ষায় বিভিন্ন জাতের সামুদ্রিক মাছ খালাসে, কিন্তু জেলেরা পর্যাপ্ত মাছ সরবরাহ না করতে পারায় হতাশ ব্যবসায়ীরা। জেলেরা জানান 15 থেকে 16 দিন ধরে সমুদ্রে থেকেও মিলছে না কাঙ্ক্ষিত মাছ। স্বল্প পরিমাণে পাওয়া যাচ্ছে লইট্টা, ইলিশ, রূপচাঁদা, কোরাল সহ নানা জাতের সামুদ্রিক মাছ। এতে লোকসানে দিন কাটছে তাদের। সাগরে এখন মাছ মারা ভাই বেশি পড়ে না, অল্প কিছু মাছ মারা ভাই। আজকে আইসি 15 দিন পর ভাই, কোনো মাছ মারাই নাই এখন। কোম্পানির থেকে আমাকে ঠুয়াটা দেয়, এই ঠুয়াটা হলো আমরা বাচ্চা কাচ্চার লেগে বাজার কাট দিয়ে চলিয়ে যাই, ইয়াতে 10 দিন 15 দিন আমরা থাই, ইয়াতে আমাকে পোষায় না। বর্তমানে যে ট্রলিংয়ে যে ঝামেলা, আমরা তো জালি বইতে পারতেছি না। মাছ খুব কম, জেলেরা মাছ পাইতে না, নদীতে যায়, যাওয়ার পর বাজারঘাট করে, বাজার হয় না, অনেক বোট বন্ধ করে দিতে আছে। মাছের পরিমাণ কম হওয়ার আর একটা কারণ হচ্ছে এবারে মাছের সাইজ ছোট হওয়ার কারণে ওজন কমে যাচ্ছে। যেহেতু মাছের অবতরণ কম, স্বাভাবিকভাবেই আমাদের মৎস্য অবতরণ চার্জের পরিমাণ কমে গেছে। জেলা মৎস্য বিভাগ বলছে, মাছের উৎপাদন বাড়াতে অবৈধ ট্রলার বন্ধের পাশাপাশি নতুন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পাথরঘাটা যে গত বছর যে মাছ লেনদেন হতে সেই তুলনায় নাকি তুলনামূলকভাবে অনেক কম, এবং আমাদের মন্ত্রণালয় এবং আমরা এই বিষয়ে কি উদ্যোগ গ্রহণ করে যায়, নিশ্চয়ই আমরা সেভাবে কাজ করব যাতে সমুদ্রে মাছের উৎপাদন বৃদ্ধি পায়। ট্রলিং সম্পূর্ণ অবৈধ,
তো আমরা এই বিষয়ে জোরালো অভিযান চালাচ্ছি। মৎস্য অবতরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী চলতি মাসের ২০ তারিখ পর্যন্ত মাছ বিক্রি হয়েছে ৩৬০ মেট্রিক টন, যার মধ্যে মাত্র ১০১ মেট্রিক টন ইলিশ ছিল। আর রাজস্ব আদায় হয়েছে ১২,৬০,০০০ টাকা। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। দেখছেন ভোরের সময় রাজধানী সহ সারা দেশে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত প্রাণ প্রকৃতি। শীতের তীব্রতায় সবচেয়ে বেশি ভোগান্তিতে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ। রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় কিশোরগঞ্জের নিকলিতে ৯.৮ ডিগ্রি সেলসিয়াস। পৌষের দ্বিতীয় সপ্তাহে ঘর থেকে বের হয়ে আচমকা হিম বাতাসের ধাক্কা, কুয়াশায় আচ্ছন্ন গোটা রাজধানী, নেই সূর্যের দেখা। আবহাওয়ার এমন পরিবর্তনে ছন্দ হারিয়েছে নগর জীবনেও। বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত খেটে খাওয়া মানুষ। অবশ্যই কষ্ট হচ্ছে, শীত তুলনামূলক অনেকটা বেশি। কাপড় নাই, আমরা জ্যাকেট নাই, খুব কষ্ট করে আমরা কাজ করতে থাকি। মেস থাকি তো অনেক সময় রান্নাবান্না করা লাগে, রান্নাবান্না করে খেয়ে আসা লাগে। শীতের সময় এমন শীত কুয়াশা অনেক, তারপর ঠান্ডা বাতাস আছে অনেক। যাদের ইনকাম একটু ভালো তারা সুন্দর পোশাক টোশাক পরে শীতটা মোকাবিলা করতে পারছে, কিন্তু যারা দরিদ্র মানুষ তাদের অনেক কষ্ট হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে ভারতের উত্তরপ্রদেশ থেকে আসা হিমবাহে দিন ও রাতের তাপমাত্রা কাছাকাছি চলে আসায় ঘন কুয়াশা থাকবে আরও ৩ থেকে ৪ দিন। প্রথম দিকে দিল্লি উত্তরপ্রদেশের দিক ছিল, এটা গ্র্যাজুয়ালি আপনার পূর্ব দিকে ধাবিত হয়ে এটা আপনার ২৩-২৪ তারিখ থেকে বাংলাদেশে প্রবেশ করা শুরু করে। এটা আগামী আরও ৩-৪ দিন এটা কন্টিনিউ করবে। রাজধানীর বাইরেও জেঁকে বসেছে শীত। কয়েকদিন ধরেই কিশোরগঞ্জ, বরিশাল, ঝালকাঠি, পঞ্চগড় সহ বিভিন্ন জেলায় দুপুর গড়ালেও দেখা মেলেনি সূর্যের। দিনের বেলাতেও যানবাহন চলে হেডলাইট জ্বালিয়ে। শীতের তীব্রতা বর্তমানে খুবই বেশি, যা সাধারণ মানুষের জন্য খুবই কষ্ট। আমাদের পঞ্চগড়ে বর্তমান তো প্রচুর শীত, এই শীতে তো থাকা যাচ্ছে না। শীত কম্বল আমরা খেটে খাওয়া যে গরিব মানুষ, এগুলা এখনো আমরা কোনো কিছু পাই নাই। আবহাওয়া অধিদপ্তর জানায় মাস জুড়েই থাকতে পারে শীতের তীব্রতা। ঘন কুয়াশা থাকার কারণে সূর্য উঠতে দেরি হওয়া এই শীতের তীব্রতাটা বেশি অনুভূত হচ্ছে। শীতের দাপটে হাসপাতালে বেড়েছে নিউমোনিয়া, ডায়রিয়া সহ নানা ঠান্ডাজনিত রোগের প্রকোপ। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ। পৌষের হাড় কাঁপানো শীতে স্বাভাবিক জীবনযাত্রার ছন্দপতন হয়েছে। হিমবাতাসের সঙ্গে ঝরছে কুয়াশা, ছিন্নমূল আর নিম্ন আয়ের মানুষের বেড়েছে দুর্ভোগ। শীতের সঙ্গে পাল্লা দিয়ে হাসপাতালে বেড়েছে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। এ নিয়ে বিস্তারিত জানাতে নওগাঁয় আছেন সহকর্মী এমআর রকি এবং চুয়াডাঙ্গায় আছেন মাহফুজ মামুন। সরাসরি প্রথমে যাচ্ছি রকির কাছে। শীতের দাপট এই মুহূর্তে অনুভব করছে এই বরেন্দ্র জনপদের বাসিন্দারা। হিমালয় থেকে ধেয়ে আসা হিম বাতাস, কনকনে হিম বাতাস এই মুহূর্তে বয়ে যাচ্ছে, ফলে স্বাভাবিকভাবে এই জনপদের উপর দিয়ে এক ধরনের ছন্দপতন হয়েছে। গত সপ্তাহ জুড়ে আমরা লক্ষ্য করছিলাম এই বৈরী আবহাওয়া এবং তীব্র যে ঠান্ডা তা কিন্তু প্রতিনিয়তই সকাল থেকে দুপুর পর্যন্ত কোনো সূর্যের দেখা মিলছে না, ঘন কুয়াশা ধরছে। আজকে কিছুটা কুয়াশা একটু কম, কিন্তু শীতের যে কাঁপুনি, শীতের যে ঠান্ডার যে অনুভব তা কিন্তু অনুভূত হচ্ছে। এবং স্থানীয় আবহাওয়া অফিসের যে বার্তা, তারা বলছেন যে আজকে তাপমাত্রা রেকর্ড করেছেন 11.5, অর্থাৎ প্রতিনিয়ত কিন্তু তাপমাত্রা নিচে নেমে আসছে। গতকালকের চেয়ে 5 ডিগ্রি তাপমাত্রা, 5 সেলসিয়াস তাপমাত্রা নিয়ে কমে এখানে অনুভূত হচ্ছে। এবং এই মৌসুমে আসলে এই জনপদের উপর দিয়ে হিমালয়ের যে কনকনে বাতাস বয়ে যাওয়ার কারণে এই শীত কিন্তু প্রতিনিয়তই এই মৌসুমের শুরু থেকেই এই জনপদের বাসিন্দা অনুভব করতে। তবে এবার হঠাৎ করে পৌষের প্রথম থেকেই কিন্তু টানা এই বৈরী আবহাওয়া এই এলাকার মানুষকে অনেকটা কাবু করে ফেলেছে। এবং তীব্র শীতের সাথে ঘন কুয়াশা, সেই সাথে এই এলাকায় আসলে এই মৌসুমে বুড়ো চাষ করার একটি মৌসুম, বুড়ো আবাদের প্রস্তুত করার মৌসুম। তীব্র কনকনে ঠান্ডার কারণে চাষিরা এই মুহূর্তে চাষাবাদে নামতে পারছে না। এবং স্থানীয় বাসিন্দারা আসলে গরম কাপড় কেনার জন্য অনেক জায়গায় ভিড় করছেন। সেই সাথে হঠাৎ করে এরকম আবহাওয়ার এক ধরনের ছন্দপতন হওয়ার, তারতম্য হওয়ার কারণে কিন্তু রোগ বালাইয়ের প্রকোপও আমরা বেশ লক্ষ্য করছিলাম। জ্বর, সর্দি এবং শিশু এবং বয়স্কদের ক্ষেত্রে এই প্রকোপটাই অতিমাত্রায় দেখা যাচ্ছে। এবং অনেকেই আসলে একটু সকাল ভাবে তাদের উষ্ণতার জন্য হোটেল, রেস্তোরাঁ, গরম পানীয়ের জায়গাগুলোতে তাদের এই মুহূর্তে কিন্তু কোলাহল বাড়ছে। এবং সকাল থেকে এক ধরনের এই যে আবহাওয়ার যে আচরণ, এই আচরণটি কিন্তু স্থানীয় বাসিন্দারা হঠাৎ যেহেতু এসেছে তারা অনেকটা আগ্রাসী মনে করছে। এবং এবার শীতের যে ধকল, তীব্র কনকনে এই আবহাওয়া আসলে অপ্রস্তুত ছিল স্থানীয় বাসিন্দারা। আমরা লক্ষ্য করছিলাম আসলে গত সপ্তাহ জুড়ে এই পরিস্থিতিতে অনেকেই কিন্তু গরম কাপড় কেনার একদিকে যেমন ভিড় করছেন, অন্যদিকে কিন্তু
বিত্তবানদের একটা সহযোগিতা কামনা করছেন, কারণ ছিন্নমূল অসহায় মানুষের এই শীতের যে পরিস্থিতি মোকাবেলা করার যে প্রস্তুতি থাকে তা কিন্তু হঠাৎ শীত তীব্র আকার ধারণ করার কারণে তা কিন্তু অনেকটাই বেকায়দায় পড়েছেন, অনেক কিন্তু কষ্টের কথা তারা জানাচ্ছেন। এবং এই পরিস্থিতিতে আসলে প্রশাসনের পক্ষ থেকে খুব সামান্য পরিমাণে গরম কাপড় স্থানীয় ইউনিয়ন পরিষদের মাধ্যমে সরবরাহ করা হয়েছে, কিন্তু বিপুল জনগোষ্ঠী বিশেষ করে এই অঞ্চলের আদিবাসী জনগোষ্ঠীরা প্রান্তিক পর্যায়ে তারা বসবাস করে থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু আরেকটু সচেতনতা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা তারা কামনা করছেন। সব মিলে সপ্তাহ জুড়ে এই বৈরী আবহাওয়া জনজীবনে বড় ধরনের একটা নেতিবাচক প্রভাব ফেলেছে। রোগ বালাই প্রকৃতি প্রাণ প্রকৃতির উভয় ক্ষেত্রে কিন্তু এক ধরনের ছন্দপতন আমরা লক্ষ্য করছিলাম। গতকাল সারাদিন সূর্যের দেখা মেলেনি, আজকের আবহাওয়া কিন্তু এক ধরনের শিশির ঝরছে, সকালে কনকনে বাতাসের সঙ্গে শিশির ঝরছে, কুয়াশা কিছুটা দাপট কম রয়েছে, কিন্তু হাড় কাঁপানো যে শীতের প্রভাব তা কিন্তু অনুভূত হচ্ছে। এবং এই অনুভূত আবহাওয়ায় স্থানীয় বাসিন্দাদের অনেকটাই কাবু করে ফেলেছে। জনজীবনে এক ধরনের কিন্তু স্থবিরতা আমরা লক্ষ্য করছিলাম, কাজকর্মে যেতে পারছে না। নিম্ন আয়ের মানুষ সকালে যারা বের হচ্ছেন কাজের, কিন্তু তাদের এই শীতের যে দাপট তাতে কিন্তু তারা কাজে অনেকটা নামতে পারছে না। সব মিলে এই বৈরী আবহাওয়া স্থানীয় আবহাওয়া অফিসের পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছে, আগামী সপ্তাহের দিয়ে কিন্তু আরেক দফা তাপমাত্রা নিচে নেমে যাওয়ার কথাই কিন্তু আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে। আমরা শীতের আরো খবর জানবো, আমাদের সহকর্মী রয়েছেন চুয়াডাঙ্গায়, জানাবেন সার্বিক পরিস্থিতি। পৌষ মাসের মাঝামাঝি সময়ে চুয়াডাঙ্গায় জেকে বসেছে শীত, জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। খেটে খাওয়া এবং ছিন্নমূল মানুষগুলো চরম দুর্ভোগে রয়েছে এই শীতের কারণে। উত্তরের হিমেল বাতাস আর ঘন কুয়াশার কারণে শীত বেশি অনুভূত হচ্ছে জনজীবনে। মানুষ অনেকটাই দুর্ভোগে রয়েছে। প্রতিনিয়তই তাদের শীতের সাথে একরকম যুদ্ধ করে চলতে হচ্ছে জীবন জীবিকার মাঝে। তারপরেও হচ্ছে চুয়াডাঙ্গাতে শীতের তীব্রতা কোনোভাবে হ্রাস পাচ্ছে না। আজ সকাল 6টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.8 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কিছুটা বাড়তি থাকলেও আকাশ মেঘলা এবং কুয়াশাচ্ছন্ন আর হিম ঠান্ডা বাতাস থাকার কারণেই হচ্ছে শীত বেশি অনুভূত হচ্ছে। চুয়াডাঙ্গাতে হচ্ছে কর্মজীবী এবং ছিন্নমূল মানুষগুলো চরম দুর্ভোগে রয়েছে। কৃষকরা মাঠে গিয়ে কাজ করতে পারছে না, তার কারণ হচ্ছে কুয়াশা পড়ছে, ঠান্ডা বাতাস, তারা যে হাত দিয়ে কাজ করবে সেটাও হচ্ছে সম্ভব হচ্ছে না তাদের পক্ষে। দুর্ভোগ যেন নিত্য সঙ্গী হয়েছে এই শীতে পৌষের মাঝখানে। আর উত্তরের হিমেল বাতাস যেভাবে জেঁকে বসেছে তাতে করে হচ্ছে মানুষ একেবারে অসহায় হয়ে পড়েছে। চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের পক্ষ থেকে যে কম্বল বিতরণ করা হচ্ছে শীতার্ত মানুষের জন্য, সেগুলো প্রয়োজনের তুলনায় অনেকটাই কম, যার কারণে হচ্ছে ছিন্নমূল এবং অসহায় মানুষগুলোকে চরম দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে। অন্যান্য বেসরকারি সংগঠনের পক্ষ থেকে যদি জেলায় কম্বল বিতরণ করা হয় তাহলে শীতার্ত মানুষরা অনেকটাই হচ্ছে দুর্ভোগ থেকে লাঘব পাবে। তাপমাত্রা হচ্ছে হ্রাস পাওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস থেকে। তাপমাত্রা হচ্ছে 9 থেকে হচ্ছে 13 ডিগ্রির ভেতরে প্রতিদিনই ওঠানামা করছে, যার কারণে হচ্ছে শীত অনেকটাই বেড়েছে। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি তার পাশে দেখছি পথচারী এবং ছিন্নমূল মানুষরা হচ্ছে আগুন জ্বালিয়ে উষ্ণতা নেওয়ার চেষ্টা করছে শীত থেকে বাঁচার জন্য। তার মানে শীত এতই প্রভাব বিস্তার করেছে চুয়াডাঙ্গা জেলায় যে সেটা হচ্ছে বলে হচ্ছে বোঝানো যাবে না। শরীরের কোনো অংশ যদি শীতের কাপড় ছাড়া যদি থাকে সেই অংশ হচ্ছে অবাস হয়ে যাচ্ছে এবং কালো হয়ে যাচ্ছে। এই হাত যদি ফাঁকা থাকছে সেই হাতের অংশ হাত দিয়ে কোনো কাজ করা অসম্ভব হয়ে পড়ছে, যার কারণে হচ্ছে মানুষ উষ্ণতা নেওয়ার চেষ্টা করছে খড়কুটো জ্বালিয়ে, সেখান থেকেও মানুষ রক্ষা পাচ্ছে না। এমন হাওয়া বইছে যেটা হচ্ছে চৈত বৈশাখ মাসে যে হাওয়া বয় সেই রকমই হাওয়া বইছে, যার কারণে হচ্ছে শীত বেশি অনুভূত হচ্ছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে শীতের কারণে হচ্ছে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশু এবং বয়স্করা। ডায়রিয়া এবং নিউমোনিয়া রোগেই হচ্ছে বেশি আক্রান্ত হচ্ছে। কুয়াশা এবং হচ্ছে আকাশ মেঘাচ্ছন্ন থাকার কারণে হচ্ছে কৃষকদের বীজতলা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। ধান চাষে হচ্ছে এই মৌসুমে ব্যাঘাত ঘটারও সম্ভাবনা রয়েছে। যে এই আবহাওয়ার কারণে হচ্ছে মানুষ এবং হচ্ছে কৃষকরাও হচ্ছে দুর্ভোগে রয়েছে। এই ছিল চুয়াডাঙ্গা থেকে শীতের সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চুয়াডাঙ্গা এবং নওগাঁয়। ঘন কুয়াশায় চাঁদপুর থেকে ঢাকা সহ দক্ষিণাঞ্চলের রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। বিআরডব্লিউটি এর পরিবহন পরিদর্শক আব্দুল মান্নান জানান, রাতে ঢাকার পথে 8টি এবং দক্ষিণাঞ্চলের 6টি যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।
তবে আবহাওয়ার উন্নতি হলে আবারও নৌপথে যাত্রীবাহী লঞ্চ চলাচল স্বাভাবিক হবে। এদিকে বৈরী আবহাওয়ার কারণে রোববার রাতে চাঁদপুর লঞ্চ টার্মিনালে কোনো যাত্রী দেখা যায়নি। ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে নদীপথে ফেরি চলাচল। বিস্তারিত জানাতে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে আছেন সহকর্মী মোহাম্মদ ইউসুফ আলী। সরাসরি যাচ্ছে তার কাছে। ইউসুফ, হাড় কাঁপানো শীত আর হচ্ছে এটা হিমেল হাওয়া, এটা জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে এইটা যমুনা পদ্মা পাড়ের মানিকগঞ্জ সহ আশপাশের এলাকায়, এবং কি এখনো কিন্তু ব্যাহত হচ্ছে পাটুরিয়া, দৌলতদিয়া, আরিচা, কাজিরহাট এবং ধাপাড়া নাজিরগঞ্জ রোডে ফেরি চলাচলটা আমরা ভোর থেকেই এখানে রয়েছি, দেখছি যে একদমটা হাড় কাঁপানো শীত, তীব্র শীত আর কুয়াশায় ও হিমেল হাওয়াটা হাট ঘাট মাঠ সমস্ত জায়গায় জনজীবন বিপর্যস্ত। সকাল থেকে রাত পর্যন্ত সূর্যের দেখা মিলছে না কয়েকদিন ধরে। জেলা শহরটা আশপাশের এলাকায় তীব্র কুয়াশা ও শীতের ভিতরে খুব সতর্ক নিয়ে ফেরি চলাচল করলেও বন্ধ রয়েছে লঞ্চ সহ সকল প্রকার নৌযান চলাচল। সারাদিন সূর্যের দেখা না মিলায় কৃষক থেকে শুরু করে মাঠে ঘাটে এবং হাটে খুব দেরি করে বের হচ্ছে মানুষ। এতে অর্থনীতি চাঞ্চল্যকর স্থবির হয়ে পড়েছে। খেটে খাওয়া মানুষগুলো কাজ হারিয়ে অর্ধ হারে দিন কাটাচ্ছে। তীব্র শীত থাকলেও নিম্ন আয়ের মানুষগুলো শীত বস্ত্রের অভাবে কষ্ট করছেন। এদিকে পাটুরিয়া, দৌলতদিয়া, ওয়ারিচা, কাজিরহাট এবং ধাপাড়া নাজিরগঞ্জ রোডে দেখা দিয়েছে বিপর্যস্ত। এখানে ফেরি চলাচল করলেও লঞ্চ চলাচল বন্ধ করে রেখেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। অন্যদিকে তীব্র কুয়াশার কারণে যানবাহনগুলো চলাচল করলেও হেডলাইট জ্বালিয়ে তাদের চলাচল করতে হচ্ছে। খুব কষ্ট করছেন সাধারণ মানুষ। সকালের দিকে সড়ক ও মহাসড়কগুলোতে হেডলাইট চালিয়ে চলাচল করছে যানবাহন। এক কথায় বলতে গেলে শীত এবং কুয়াশার কারণে অতি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না। পাটুরিয়া, দৌলতদিয়া, ওয়ারিচা, কাজিরহাট নোরোড সহ সকল নোরোটের রাস্তাগুলোতে তীব্র শীত থাকায় খুব কষ্ট করছে এর সাথে জড়িতরা। সচল রেখেছে যদিও বিআইডব্লিউটিসি ফেরি চলাচল, কিন্তু এখনো কখনো গুড়ি গুড়ি বৃষ্টির মতো এই কুয়াশা ঝরছে আর চারদিকে কিন্তু জনশূন্য হয়ে পড়ছে এবং দেখা দিচ্ছে বিপর্যস্ত। এবং পাটুরিয়া, দৌলতদিয়া রোডের আমরা ঘাট এলাকাতে রয়েছি, এতই হাড় কাঁপানো শীত আর হিমেল বাতাস যে নিজেরাও টিকতে অনেক কষ্ট হচ্ছে। সেই ক্ষেত্রে সাধারণ মানুষের ভোগান্তি কিন্তু চরম আকার ধারণ করছে এবং অর্থনৈতিক অবস্থাও স্থবির হয়ে পড়ছে। অন্যদিকে সাধারণ ছাড়া নিম্ন আয়ের মানুষগুলো শীত বস্ত্রের অভাবে তারা কিন্তু একটু খুবই কষ্ট করছে। এই ছিল পাটুরিয়া ঘাট থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম মানিকগঞ্জে। আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে রাজধানীর শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মধ্যরাতে মহাখালী বাস টার্মিনাল থেকে এই কর্মসূচি শুরু করেন লন্ডনের স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহিন। এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরাও। এ সময় তিনি জানান, গত 17 বছর লন্ডন স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে দেশের অসহায় মানুষদের জন্য অর্থ সহায়তা পাঠানো হয়েছে। প্রথম রাতেই 1000 অসহায় মানুষকে কম্বল দেওয়া হয়েছে। পরিস্থিতি বিবেচনায় এই কর্মসূচি চলমান থাকবে বলেও জানান তিনি। শীতের রাত মানুষ খুব মানবেতর জীবনযাপন করছে। আরাফাত রহমান মেমোরিয়াল ট্রাস্ট ইউকের পক্ষ থেকে তারেক রহমান আমাদেরকে পাঠিয়েছেন এই গরিবদের কাছে কম্বল বিতরণের জন্য, যাতে কমপক্ষে এই ঠান্ডার মধ্যে এই কম্বলটা পাওয়ার পর মানুষ স্বস্তিতে ঘুমাতে পারে। তাই আজকে আমাদের এই উদ্যোগ। পঞ্চগড়ের 5 শতাধিক অসহায়, দুস্থ ও ছিন্নমূল মানুষকে শীতবস্ত্র দিয়েছে জেলা পুলিশ। রোববার রাতে রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে জেলা পুলিশের উদ্যোগে 5 শতাধিক শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র ও কম্বল তুলে দেন পঞ্চগড়ের পুলিশ সুপার রবিউল ইসলাম। কনকনে ঠান্ডায় ছিন্নমূল শীতার্ত মানুষের দুর্ভোগ লাঘবে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যা আগামীতে অব্যাহত থাকবে বলে জানায় জেলা পুলিশ।
ভোরের সময় এ ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হবেন সাদিক হাসান ইমন। ধন্যবাদ রোজা। পরবর্তী সংবাদগুলো নিয়ে ফিরছি কিছুক্ষণ পরই। দেখছেন ভোরের সময়, সঙ্গে থাকুন। 6 বছর ধরে ভাঙ্গা ঝালকাঠির সন্ধ্যা নদীর ওপর নির্মিত লোহার সেতুটি দীর্ঘ সময় ধরে বন্ধ সব ধরনের যান চলাচল। ভোগান্তিতে শিক্ষার্থী সহ 30টি গ্রামের সহস্রাধিক মানুষ। যদিও সেতুটি পুনর্নির্মাণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানানো হয়েছে বলে জানিয়েছে স্থানীয় এলজিইডি কর্মকর্তা। পলাশ রায়ের পাঠানো তথ্য ও শামীম হোসেনের ছবিতে রিপোর্ট। সেতুর অর্ধেকটা নেই, সেখানে জোড়া দেওয়া বাঁশের সাঁকো। এটি ঝালকাঠির রাজাপুরের তালুকদারহাট সংলগ্ন সন্ধ্যা নদীর উপর নির্মিত লোহার সেতু। 2019 সালের 11 ডিসেম্বর নদীতে থাকা গাছবাহী নৌকার ধাক্কায় ভেঙে যায় সেতুটি। এতে রাজাপুর, কাউখালী ও সদর উপজেলার সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ভোগান্তিতে পড়েন সেতু ব্যবহারকারীরা। পরে স্থানীয়রা নিজ উদ্যোগে ভেঙে যাওয়া অংশের সঙ্গে বাঁশ ও সুপারি গাছ দিয়ে সাঁকো বানিয়ে যোগাযোগ সচল রাখার চেষ্টা করে। কিন্তু দীর্ঘ 6 বছরেও সেতুটি মেরামত কিংবা পুনর্নির্মাণের উদ্যোগ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। 3-4 বার আর কি সুপারি গাছের চাং দিয়ে আর কি দিয়ে আমরা কোন রকমের আর কি যাতায়াত করি। দেখা যায় ছেলে মেয়েরা স্কুলে যাইতে পারে না। আমরা এখান থেকে একটা রিক্সা নিয়েও যাইতে পারি না, একটা সাইকেল নিয়ে কান্দে যাইতে হয়। বাজার, মাদ্রাসা, বিভিন্ন দিকে লোকজন আইতে যাইতে খুব কষ্ট হয়। তবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রকল্প প্রস্তাবনা দেওয়া হয়েছে। অনুমোদন পেলেই সেতুটি পুনর্নির্মাণে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এলজিডি কর্মকর্তা। এই ব্রিজটি দ্রুত বাস্তবায়নের জন্য আমরা ডিপিপিতে প্রস্তাব করছি। যদি ডিপিপিতে অন্তর্ভুক্ত হয় তাহলে এটি দ্রুত বাস্তবায়ন করা যাবে। ব্রিজটি দ্রুত বাস্তবায়নের ফলে দুই পারের জনগণের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে একটি বৈপ্লবিক পরিবর্তন আসবে। 225 ফুট দৈর্ঘ্যের সেতুটি ভেঙে পড়ায় দুর্ভোগে আছেন 30 গ্রামের অন্তত 50,000 মানুষ। সময় সংবাদ, ঝালকাঠি। ভোরের সময় আরও থাকছে। ইউক্রেনে স্থায়ী শান্তি চুক্তির পক্ষে রাশিয়া। ট্রাম্পের সঙ্গে ফোন আলাপে পুতিন। আজ ফ্লোরিডায় মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে জেলেনস্কির বৈঠক। সালে ফুটপাতে পিঠা বিক্রেতা এক নারীর নামে আয়কর রিটার্ন দাখিলে কর কর্মকর্তার কমিশনের কার্যালয় থেকে চিঠি দেওয়া হয়েছে। এ নিয়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে। সম্প্রতি প্রতিপক্ষকে ঘায়েলে জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে ইটিন সার্টিফিকেট খুলে একে অপরকে হয়রানি, জরিমানা, অপদস্থের মুখোমুখি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। হয়রানির অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। অপূর্বপুর রিপোর্ট। বরিশালের কাশীপুরে খুপড়ি ঘরে বসবাস করেন হতদরিদ্র পিঠা বিক্রেতা তন্নি সুমন দম্পতি। গত 10 ডিসেম্বর কর কমিশনার কার্যালয়ের এক নোটিশে তাদের রাজ্যের দুশ্চিন্তা ভর করেছে। কেননা 22 দিনের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করতে হবে, অথচ তারা জানেনই না আয়কর রিটার্ন কি। বলছেন সড়কের পাশে 5-10 টাকার পিঠা বিক্রি করে কোনো মতে পেট চালানোই দায়, যেখানে সেখানে আয়কর রিটার্ন সম্পর্কে ধারণাই নেই তাদের। তোমার নামে তো আয়কর চিঠি আইছে, এটা তোমার ইনকাম বেশি। আমি কইছি যে তাহলে এটার কি করতে হবে, এটার পিছনে টাকা যাইবে, আর কি করবে, আর কিছু হইবে না। আমি তেমন তো আমার ইনকাম নাই। কিভাবে আইছে আমার নামে এটার দাবি চাই আমি, মানে আইনগত ব্যবস্থা চাই। খোঁজ নিয়ে জানা গেছে এমন পরিস্থিতির শিকার হয়েছেন ওই এলাকার অন্তত আরও 10 জন, যাদের করযোগ্য আয় নেই বা কখনো টিআইএন সনদ প্রয়োজন হয়নি। অভিযোগ, তাদের বিপদে ফেলতেই কি এমন কাজ হয়েছে, নাকি এর পেছনে কোনো ভিন্ন উদ্দেশ্য? প্রশাসনের অনুসন্ধানের দাবি জানান স্থানীয়রা। প্রয়োজনীয় পোশাক আশাক যার সেই পোশাক আশাক ওদের নাই, ওরা আয়কর দেবে কিভাবে? পিঠা বিক্রি করে তো সেটা দেওয়া সম্ভব না। যদি আয় করার মতো তো থাকতো, কোনো রোজগার থাকতো, তাহলে তো রাস্তা দিয়ে ফিরে আসে না। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্যে কোনো ব্যক্তি বছরে 3 লাখ টাকার বেশি আয় করলে তিনি করযোগ্য গণ্য হন। ক্ষেত্রবিশেষ তখন সরকারকে নির্দিষ্ট পরিমাণ আয়কর দিতে হয়। তার জন্য আগে জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে একটি টিআইএন সনদ খুলতে হয়। তবে টিআইএন থাকলেও করযোগ্য আয় থাকুক বা না থাকুক, রিটার্ন দাখিলা বাধ্যতামূলক। ব্যত্যয় হলে জরিমানা কিংবা জেল দণ্ডের মুখোমুখি হতে পারে। বরিশালের কর কমিশন বলছে সরকারের নানা সেবা প্রত্যাশীরা ইটিন সার্টিফিকেট নিচ্ছে, তবে হয়রানির কোনো অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যাদের ইটিএন আছেন কিন্তু রিটার্ন দাখিল করছেন না, তাদেরকে রিটার্ন দাখিলের জন্য আমরা পর্যায়ক্রমে নোটিশ পাঠাচ্ছি। তো এই নোটিশগুলো যাদের ইটিএন ধারীদের কাছে এই নোটিশগুলো যাচ্ছে, তো এর মধ্যে অনেকে হয়তো নিজেরাও জানেন না যে তাদের ইটিএনটা কীভাবে খোলা হয়েছে। এই কারণে তাদের মধ্যে একটু প্রতিক্রিয়া আসতেছে।
কিন্তু একজন করদাতা ইটিএন ধারী একজন করদাতার রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক। করদাতাদের অর্থ ব্যয় হয় রাষ্ট্র কাঠামোয়। 2024-25 কর বর্ষে বরিশালে 1250 কোটি টাকা লক্ষ্যমাত্রা নির্ধারণ হলেও অর্জন হয় প্রায় 850 কোটি টাকা। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। ফরিদপুরে বৈষম্য বিরোধী ছাত্রদের ওপর হামলার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের অভিযোগ, রোববার সন্ধ্যায় শহরের চর কমলাপুর এলাকায় হিজবুত তাওহিদ ফরিদপুর জেলা শাখার আয়োজনে মাইকে বক্তব্য প্রচার করা হচ্ছিল। এই সময় এলাকার কিছু মানুষ বাধা দিলে বাকবিতণ্ডা হয়। পরে বাধাদানকারীরা ছাত্র নেতাদের ফোন করে ডেকে আনেন। এ সময় বাকবিতণ্ডার এক পর্যায়ে মারধরের ঘটনা ঘটে। এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 জন সহ আহত হন 5 জন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এই ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন থানায় অভিযোগ করেছেন। মাদ্রাসার এবং স্থানীয় জনগণ তাদেরকে আটক করেছে যাতে তারা এই প্রচারণা না করতে পারে। সেখানে আমরা যাই। আমরা যাওয়ার পরে ওইখানে যারা হিজবুত তাওহিদের সদস্য ছিল তারা আমাদের উপরও হুট করেই চড়াও হয়। চড়াওয়ের পরবর্তীতে আমি সহ আমার সাথে যারা ছিল 2-3 জন ওরা আহত হয় এবং আহত এখনো মেডিকেলে ভর্তি আছে। দেশের বাইরের খবর। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে উত্তপ্ত রাজনীতির মাঠ। গাজায় ইসরায়েলি গণহত্যার উদাহরণ টেনে বাংলাদেশ নিয়ে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী। বলেন, ইসরায়েল গাজাকে যেভাবে শিক্ষা দিয়েছে সেভাবেই বাংলাদেশকেও শিক্ষা দেওয়া উচিত। অপারেশন সিঁদুরের প্রসঙ্গ টেনে বাংলাদেশে হামলার উস্কানিও দেন তিনি। বিজেপি নেতার এমন মন্তব্য তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, নির্বাচনের আগে বাংলাদেশ এবং ধর্মকে ব্যবহার করে ভোটের রাজনীতি করছে বিজেপি। বাংলাদেশ নিয়ে একের পর এক উস্কানিমূলক মন্তব্য করে চলেছেন ভারতের বিজেপি নেতারা। এবার কোনো ধরনের রাখঢাক না রেখেই বাংলাদেশ প্রসঙ্গে গাজায় চলমান ইসরায়েলি গণহত্যার উদাহরণ টেনে এনেছেন পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী। কলকাতায় বাংলাদেশ উপ হাই কমিশন ঘেরাও কর্মসূচিতে তিনি বলেন, ইসরায়েল গাজাকে যেভাবে শিক্ষা দিয়েছে সেভাবেই বাংলাদেশকেও শিক্ষা দেওয়া উচিত। অপারেশন সিঁদুরের প্রসঙ্গ টেনে বাংলাদেশে হামলার উস্কানিও দেন এই বিজেপি নেতা। এই লোকদের একটা শিক্ষা দেওয়া উচিত। গাজায় যেভাবে ইসরায়েল শিক্ষা দিয়েছে সেভাবেই তাদের শিক্ষা দিতে হবে। আমাদের দেশ 100 কোটি হিন্দুর দেশ। সরকার দেশের স্বার্থ অনুযায়ী কাজ করছে। এদের শিক্ষা দেওয়া উচিত, যেমনটা অপারেশন সিঁদুরে আমরা পাকিস্তানকে শিক্ষা দিয়েছি। सिखाना चाहिए जैसे ऑपरेशन सिंदूर में पाकिस्तान को हम लोग सबक सिखाया। শুভেন্দু অধিকারীর উস্কানিমূলক মন্তব্যে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। মুসলমানদের পাশাপাশি কঠোর প্রতিবাদ জানিয়েছে খোদ ভারতের বিরোধী রাজনৈতিক দলগুলো। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, নির্বাচনের আগে বাংলাদেশ ও ধর্মকে ব্যবহার করে ভোটের রাজনীতি করছে বিজেপি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে তৃণমূল কংগ্রেস জানায়, বিজেপি ঘৃণা ও অসহিষ্ণুতাকে একটি শিল্পের আকার দিয়েছে। এ মন্তব্যের মধ্য দিয়ে শুভেন্দু অধিকারী তার ফ্যাসিবাদী মনোভাবকে তুলে ধরেছেন বলেও জানানো হয়। বিজেপি নেতার এমন মন্তব্যের পরও কোনো এফআইআর, মামলা বা গ্রেপ্তার না হওয়ায় হতাশা প্রকাশ করেন কংগ্রেস নেতা কপিল সিবাল। শুভেন্দুর বক্তব্যের নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে বাংলায় বিভাজন ও শাসনের নোংরা রাজনীতি কাজ করবে না বলেও জানান তৃণমূলের সাংসদ সাগরিকা ঘোষ। নাসরিন রুমি, সময় সংবাদ। শহীদ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেফতার এবং বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন দক্ষিণ কোরিয়ার প্রবাসী বাংলাদেশিরা। বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিক্ষোভে অংশ নেন শতাধিক প্রবাসী। দ্রুত সময়ের মধ্যে বিচার নিশ্চিত না হলে রেমিট্যান্স শাটডাউনের হুঁশিয়ারিও দেন তারা। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্ট। শহীদ ওসমান হাদির বলে যাওয়া উক্তিগুলো দিয়ে প্লেকার্ড হাতে নিয়ে বিক্ষোভ করেন দক্ষিণ কোরিয়ার প্রবাসী বাংলাদেশিরা। তাদের একটাই দাবি, হাদি হত্যার বিচার নিশ্চিত করা। তীব্র শীত উপেক্ষা করে রোববার দেশটির আনসান সিটিতে আয়োজিত বিক্ষোভে স্লোগানে বিচারের দাবি তুলেন শতাধিক প্রবাসী বাংলাদেশি। দক্ষিণ কোরিয়া প্রবাসী ঐক্য পরিষদের আয়োজনে এই বিক্ষোভে শহীদ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবি জানানো হয়। অন্যথায় রেমিটেন্স শাটডাউনের হুঁশিয়ারি দেন কোরিয়া প্রবাসী বাংলাদেশিরা। আমরা ইন্ডিয়ান গভর্নমেন্টকে দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, হাদি হত্যাকাণ্ডের বিচারের দাবি শুধুমাত্র এখন বাংলাদেশের দাবি না, এটা এখন সারা পৃথিবীর প্রবাসীদের দাবি হয়ে উঠছে। হাদির খুনিরা গ্রেফতার না হওয়া মানে রাষ্ট্রের অস্তিত্ব না থাকা। এর মধ্য দিয়ে আমরা বুঝতে পারি রাষ্ট্রযন্ত্র কাজ করতেছে না। বিচারকে বিলম্বিত করা মানে হচ্ছে বিচারকে অস্বীকার করা, অপরাধীদেরকে অপরাধ করতে
আরো সাহস দেওয়া। যদি হত্যাকাণ্ড যদি বিচার সঠিক না হওয়া পর্যন্ত আমরা রেমিটেন্স শাটডাউন করে দেব। বিক্ষোভ সমাবেশে বাংলাদেশের হাদি হত্যার বিচারের সংহতি জানান স্থানীয় কোরীয়রাও। বাংলাদেশের সুন্দর গণতন্ত্রের জন্য ছাত্ররা লড়াই করে যাচ্ছেন। এমন সময় সম্প্রতি ঘটে যাওয়া হাদি হত্যার ঘটনা খুবই দুঃখজনক। আমরাও এই হত্যার বিচার চাই। সমাবেশে ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মুনাজাত করা হয়। একই সঙ্গে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান বক্তারা। ওসমান হাদির হত্যার সঠিক তদন্ত ও বিচার নিশ্চিত না হলে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের কাছে বিষয়টি তুলে ধরার কথা জানান প্রবাসী বাংলাদেশিরা। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। ইউক্রেনের যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ কূটনৈতিক তৎপরতার ঠিক আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফোনালাপকে অত্যন্ত ফলপ্রসূ বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। মস্কো বলছে দুই নেতা অস্থায়ী যুদ্ধবিরতির বদলে স্থায়ী শান্তি চুক্তির পক্ষে একমত হয়েছেন। এদিকে রোববার ফ্লোরিডার ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প। স্থানীয় সময় রোববার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে নির্ধারিত বৈঠকের কয়েক ঘন্টা আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফোনালাপকে কেন্দ্র করে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, পুতিনের সঙ্গে তার আলোচনা ফলপ্রসূ ছিল। যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার সাবেক রাষ্ট্রদূত ইউরি উশাকভ জানান, রোববার ট্রাম্প ও পুতিনের মধ্যে 1 ঘন্টা 15 মিনিটের ফোনালাপ হয়। আলোচনাকে বন্ধুত্বপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ এবং কার্যকর বলে উল্লেখ করেন তিনি। ইউক্রেন যুদ্ধ নিয়ে দুই নেতা স্থায়ী শান্তিপূর্ণ সমাধানে আগ্রহ প্রকাশ করেছেন বলেও জানান। ইউক্রেন ও ইউরোপীয় মিত্রদের প্রস্তাবিত অস্থায়ী যুদ্ধবিরতির বিরোধিতা করেন দুই নেতা। পুতিন ও ট্রাম্পের মতে সাময়িক যুদ্ধবিরতি সংঘাত দীর্ঘায়িত করতে পারে এবং নতুন করে যুদ্ধ শুরুর ঝুঁকি তৈরি করবে। ফোনালাপে ট্রাম্পের প্রস্তাবে নিরাপত্তা ও অর্থনৈতিক বিষয় নিয়ে কাজ করতে দুটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের সম্মত হন পুতিন। এছাড়া জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর আবারও কথা বলার বিষয়ে একমত হন দুই নেতা। এদিকে একই দিন ফ্লোরিডার মার-এ-লাগোয় ট্রাম্প ও জেলেনস্কির বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে সাংবাদিকদের উপস্থিত থাকার অনুমতিও দেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি ও আল জাজিরা জানায়, স্থানীয় সময় দুপুরে বৈঠক শুরু হওয়ার কথা। বৈঠকে নিরাপত্তা নিশ্চয়তা ও ভবিষ্যৎ ভূখণ্ড নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এর আগে অস্থায়ী যুদ্ধবিরতির আগে একটি শান্তি কাঠামো চুক্তির কথা বলেছিলেন জেলেনস্কি। তিনি নতুন 20 দফা শান্তি প্রস্তাবও উপস্থাপন করেন, যা মস্কো সরাসরি প্রত্যাখ্যান করে। রুশ প্রেসিডেন্ট বলেন, পশ্চিমা কিছু দেশ কিয়েভকে নিরাপত্তা নিশ্চয়তা ও অর্থনৈতিক পুনর্গঠনের বাস্তবসম্মত প্রস্তাব দিচ্ছে, তবে ইউক্রেন শান্তিপূর্ণ সমাধানে এগিয়ে আসছে না। পুতিন হুঁশিয়ারি দেন, রাজনৈতিক সমাধান না হলে রাশিয়া সামরিক পথেই লক্ষ্য পূরণ করবে। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। গাজায় যুদ্ধবিরতির পরও ইসরায়েলি হামলা অব্যাহত আছে। ধ্বংসস্তূপ থেকে প্রতিদিনই মরদেহ উদ্ধার করা হচ্ছে। এখন পর্যন্ত ফিলিস্তিনি সাংবাদিকদের 706 জন আত্মীয় স্বজন নিহত হয়েছেন বলে জানিয়েছে সাংবাদিক ইউনিয়ন। ইসরায়েলের প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। এদিকে গাজার উপকূলীয় এলাকায় শীতকালীন ঝড়ের কবলে প্রাণ গেছে একজনের। গাজায় যুদ্ধবিরতির পরও ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত আছে। ধ্বংসস্তূপ থেকে প্রতিদিনই মরদেহ উদ্ধার করা হচ্ছে। ফিলিস্তিনি সাংবাদিকদের বহু আত্মীয় স্বজনকে হত্যা করেছে দখলদার বাহিনী, আর এই সংখ্যা 7 শতাধিক বলে জানিয়েছে ফিলিস্তিনি সাংবাদিক ইউনিয়ন। সাংবাদিকদের বিরুদ্ধে ইসরায়েলি বর্বরতা এখন আরও নৃশংস রূপ নিয়েছে, যার মূল্য দিতে হচ্ছে তাদের মা বাবা, স্ত্রী ও সন্তানদের। একদিকে নানা অজুহাতে হামলা, অন্যদিকে ঝড়ের কবলে গাজা উপকূলের প্রায় 9 লাখ শরণার্থী। ভারী বৃষ্টিতে তাঁবু অস্থায়ী আশ্রয়স্থল পানিতে তলিয়ে গেছে, অনেক জায়গায় ভেঙেও পড়ছে। শনিবার থেকে গাজার নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টি ও ঝড়ো হাওয়া শুরু হয়। স্থানীয় সময় রোববারের ঝড়ের কবলে হতাহতের ঘটনাও ঘটে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, সোমবার আরও একটি শক্তিশালী নিম্নচাপ আসতে পারে, যা পূর্ণাঙ্গ ঝড়ে রূপ নিতে পারে। এ অবস্থায় গাজায় আরও বেশি মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো।
এদিকে রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে তেল আবিব ছাড়েন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইতিমধ্যেই যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা চলছে, যার প্রথম ধাপ 10 অক্টোবর থেকে কার্যকর হচ্ছে। শিউলি রোসা, সময় সংবাদ। সোমালিয়ার একটি অংশকে স্বাধীন ও সার্বভৌমত্ব রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে ইসরায়েল। এই ঘটনা বিশ্ব এবং আঞ্চলিক নিরাপত্তাকে নতুন করে হুমকিতে ফেলবে বলে সতর্ক করেছেন সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মোহাম্মদ। রোববার এক জরুরি সংবাদ সম্মেলনে সোমালিয়ার প্রেসিডেন্ট বলেন, ইসরায়েলের এই স্বীকৃতি আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি। তার মতে একটি সোমালি প্রজাতন্ত্রের স্বাধীনতা, ভৌগোলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্বের পরিপন্থী। বার্তা সংস্থা এএফপি জানায়, গেল শুক্রবার ইসরায়েল সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেয়। এটি প্রথম কোনো দেশের এমন স্বীকৃতি। কেন ইসরায়েল এই সিদ্ধান্ত নিল এবং এর বিনিময়ে কি প্রত্যাশা করছে তা এখনও স্পষ্ট নয়। সিরিয়ার একাধিক শহরে ফের রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়েছে। লাতাকিয়া, তার্তুস ও জাবলে শহরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত 3 জন নিহত হয়েছেন। এর মধ্যে একজন নিরাপত্তা বাহিনীর সদস্য। এই ঘটনায় আহত হয়েছেন অর্ধশত মানুষ। তবে বিক্ষোভকারীদের ওপর হামলার অভিযোগ অস্বীকার করেছে সিরীয় কর্তৃপক্ষ। সিরিয়ার উপকূলীয় ও মধ্যাঞ্চলের বিভিন্ন শহরে রোববার সহিংস সংঘর্ষে রূপ নেয় আলাউইদ সম্প্রদায়ের বিক্ষোভ। লাতাকিয়া, তার্তুস ও জাবলে শহরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে কয়েকজন হতাহত হন। শুক্রবার হোমস শহরে একটি মসজিদে বোমা হামলায় 8 জন নিহত হওয়ার দুদিন পরই দেশজুড়ে বিক্ষোভের ডাক দেন আলাউইদ ইসলামিক কাউন্সিলের প্রধান গাজাল। তার ডাকে সাড়া দিয়ে সিরিয়ার উপকূলীয় অঞ্চলের শত শত মানুষ রাজপথে নামেন। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষে থাকা আটক সেনা কর্মকর্তাদের মুক্তি ও চাকরিতে পুনর্বহালের দাবি জানান বিক্ষোভকারীরা। এ সময় লাতাকিয়া ও তার্তুসে ফেডারেল শাসন ব্যবস্থা চালুর দাবিতেও স্লোগান দেন। বিক্ষোভ চলাকালে লাতাকিয়ার আজহারি গোল চত্বরে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলার ঘটনা ঘটে। একই সময় তার্তুসের বানিয়াস এলাকায় আল আনাজা পুলিশ স্টেশনে বোমা হামলায় কয়েকজন সেনা সদস্য আহত হন। তবে বিক্ষোভকারীদের ওপর হামলার অভিযোগ অস্বীকার করেছে সিরীয় কর্তৃপক্ষ। তাদের দাবি পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। গত বছরের ডিসেম্বরে বিদ্রোহীদের সশস্ত্র অভিযানের মুখে বাশার আল আসাদ সরকারের পতন ঘটে। বিশ্লেষকদের মতে গৃহযুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ হলেও সিরিয়ার রাজনৈতিক ও সাম্প্রদায়িক বিভাজনের ক্ষত এখনও গভীর। এদিকে আসাদ সরকারের সময়কার পুরনো নোট তুলে নিয়ে নতুন নোট চালুর সিদ্ধান্ত নিয়েছে দামেস্ক। আগামী বছর 1 জানুয়ারি থেকে 90 দিনের মধ্যে শুরু হবে নোট বদলের প্রক্রিয়া। লক্ষ্য দুর্বল সিরিয়ান পাউন্ডকে শক্তিশালী করা। শিউলি রোসা, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির দক্ষিণাঞ্চলে 2টি হেলিকপ্টারের সংঘর্ষে একজন নিহত হয়েছেন, আরেকজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার এই দুর্ঘটনা ঘটে। হ্যাম্পটন পুলিশের প্রধান কেভিন ফ্রিল জানান, রোববার সকাল 11:30টার দিকে একটি দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। প্রত্যক্ষদর্শীদের ভিডিওতে দেখা যায় একটি হেলিকপ্টার ঘুরতে ঘুরতে নিচে আছড়ে পড়ে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা একটি হেলিকপ্টারে লাগা আগুন নেভান। পুলিশ জানায়, এই ঘটনায় আহত ব্যক্তিকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে। উত্তর ইউরোপ জুড়ে তাণ্ডব চালাচ্ছে শক্তিশালী শীতকালীন ঝড় ইয়োহানেস। সুইডেনে ঝড়ে প্রাণ গেল আরও একজনের। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে 3 জন। ঝড়ের কারণে সুইডেন, নরওয়ে ও ফিনল্যান্ডে ব্যাপক বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। শুধু সুইডেনেই 40,000-এর বেশি বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে। বাতিল করা হয় রেল পরিষেবা। নরওয়ে উত্তরাঞ্চলের নর্থল্যান্ড অঞ্চলে আবহাওয়াজনিত 200-র বেশি ঘটনায় কাজ করতে হয়েছে ফায়ার সার্ভিসকে। ফিনল্যান্ডে এই ঝড় কিছুটা দুর্বল হলেও 60,000-এর বেশি বাড়িতে বিদ্যুৎ নেই। উত্তরের কিটিলা বিমানবন্দরে প্রবল বাতাসে 2টি বিমান রানওয়ে থেকে সরে যায়। তবে এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ইতালির পাদোভা শহরে শেষ হলো 3 দিনের ভ্রাম্যমাণ দূতাবাস সার্ভিস। প্রায় 3,000 প্রবাসী বাংলাদেশি সেবা গ্রহণ করেন। ছুটির দিনে অতিরিক্ত ভিড় থাকলেও হাতে নাগালে সেবা পেয়ে খুশি প্রবাসী বাংলাদেশিরা। ইতালি প্রতিনিধি মাকসুদ রহমানের তথ্যচিত্রের রিপোর্ট।
দূতাবাস সার্ভিস হাতের নাগালে নিয়ে আসতে কাজ করে যাচ্ছেন ইতালির মিলান বাংলাদেশ কনসুলেট জেনারেল অফিস। মিলান থেকে প্রায় 250 কিলোমিটার দূরে অবস্থিত ইতালির চিকিৎসা নগরী পাদোভা প্রদেশ এবং আশেপাশের শহরে বসবাস করেন প্রায় 60,000-এর বেশি প্রবাসী বাংলাদেশি। টানা 3 দিন পাদোভা অস্থায়ী ক্যাম্পে 2,000-এর বেশি প্রবাসী বাংলাদেশি দূতাবাস সেবা গ্রহণ করেছেন। এর বাইরেও অসংখ্য প্রবাসী গ্রহণ করেছেন তথ্য ও পরামর্শ, পাসপোর্ট গ্রহণ, নতুন পাসপোর্টের আবেদন, ফিঙ্গারপ্রিন্ট, নো ভিসা রিকোয়ার্ড সার্ভিস সহ নানা সেবা হাতের নাগালে পেয়ে খুশি প্রবাসী বাংলাদেশিরা। ক্রিসমাস উপলক্ষে বন্ধ চলছে, এই বন্ধের কারণে ভিড় অনেকখানি বেশি ছিল, তো যে কারণে আমাদের এই ক্যাম্পের সময়টা 3 দিন আমরা রেখেছি। তারা অনেক কষ্ট করেছেন, পাশাপাশি পাদুবার যারা আমাদের নেতৃত্বস্থানীয় আছেন, যা ভলান্টিয়ার ভাইরা বা আমরা যারা সার্বিক সহযোগিতা করেছি, অগাধ পরিশ্রম করে আমাদের এই সার্ভিসগুলো দিয়েছেন। আমি আশা করব আগামীতে এর দ্বারা অব্যাহত থাকবে। পাদোভা থেকে প্রায় 250 কিলোমিটার দূরে অবস্থিত মিলান বাংলাদেশ কনসুলেট জেনারেল অফিস। দূতাবাস সেবা গ্রহণ করতে প্রবাসীদের কাজের জায়গা থেকে নিতে হয় ছুটি, সেই সঙ্গে দীর্ঘ ভ্রমণের ভয় বলে জানান সেবা প্রত্যাশীরা। ইতালিতে বৈধ ও অবৈধ প্রায় 3 লাখ প্রবাসী বাংলাদেশি বসবাস করেন। ইউরোপে যুক্তরাজ্যের পর সবচেয়ে বেশি বাংলাদেশি অধ্যুষিত দেশ ইতালি। উত্তর ইতালিতে প্রবাসীদের দূতাবাস সার্ভিস প্রদান করেন মিলান কনসুলেট জেনারেল অফিস। সময় সংবাদ, ইতালি। বছরের শেষ দিকে এসেও মুদ্রাস্ফীতি ও স্থবির শিল্পায়নের সংকট থেকে বের হতে পারেনি জার্মানি। দেশটিতে কমেছে কর্মসংস্থানের সুযোগ, যার ফলে সাময়িকভাবে বেড়েছে বেকারত্বের সংখ্যা। অর্থনীতির এই অবস্থায় চাপ বাড়ছে মেজ প্রশাসনের ওপর। জার্মানি থেকে জানাচ্ছেন বিটু বড়ুয়া। সাম্প্রতিক সময়ে কর্মহীনদের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েছে জার্মানিতে। বছরের শেষ দিকে এসেও নতুন করে শিল্পায়ন ও কর্মসংস্থানের সুযোগ তৈরি না হওয়ায় বাড়তি চাপে চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্জের জোট সরকার। দেশটির কেন্দ্রীয় কর্মসংস্থান ব্যুরো বুন্দেস আগেন্টুয়ার ফ্র আবাইটসের প্রধান আন্দ্রিয়া নালেস জানান, বর্তমানে প্রতি 100 জনের মধ্যে 5.7% মানুষ কর্মহীন। এই শীত মৌসুমেও বদলানো যায়নি কর্মহীনদের ভাগ্য। তিনি আরও বলেন, গাড়ি, আইটি, ঔষধ শিল্প সহ নানা খাতে সাম্প্রতিক সময়ে যারা চাকরি হারিয়েছেন তাদের কোথাও কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়নি। একই সঙ্গে তরুণ শিক্ষানবিশদের অনেকেই কাঙ্ক্ষিত ক্ষেত্রে শেখার সুযোগ পাননি। তবুও আগামীর জার্মানি গড়তে শিক্ষানবিশদের উপর ভরসা রাখতে চান নালেস। দেশটির অর্থনীতিবিদরা বলছেন, পুরনো নানা শিল্পখাত বাঁচিয়ে রাখতে চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্জের জোট সরকার পুরোপুরি সফল হতে পারেনি। পাশাপাশি মাঝারি ও ভারী শিল্প প্রতিষ্ঠানগুলো বন্ধ এবং দেশটির সবচেয়ে বড় অর্থনৈতিক খাত হিসেবে পরিচিত গাড়ি রফতানিতে ধস নামায় জার্মানির অর্থনীতির এই হাল। জার্মানির কেন্দ্রীয় কর্মসংস্থান ব্যুরোর তথ্য মতে, লাভের মুখ দেখতে না পারা অনেক প্রতিষ্ঠান বাধ্য হচ্ছে তাদের কর্মীদের খণ্ডকালীন হিসেবে নিয়োগ দিতে। তাই নতুন বছরে আরও অনেকেই কর্মহীন হতে পারে বলে শঙ্কা তাদের। এদিকে আসছে নতুন বছরেও জ্বালানি শক্তির আকাশচুম্বী দাম, মুদ্রাস্ফীতির চাপ এবং বড় বড় প্রতিষ্ঠানে এআই এর ব্যবহারের ফলে কর্মসংস্থান বাজার আরও সংকুচিত হওয়ার আশঙ্কার কথা জানান বিশ্লেষকরা। তবে ঋণের বোঝা কমানোর পাশাপাশি জার্মানির তৈরি গাড়ি যুক্তরাষ্ট্র, চীন সহ বিভিন্ন দেশে বাজার ফিরে পেলে জার্মান অর্থনীতি আবার পুরনো চেহারায় ফিরবে বলেও আশা অর্থনীতিবিদদের। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। স্পেনের দক্ষিণ ও পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যায় 1 জন মারা গেছেন, নিখোঁজ রয়েছেন 2 জন। স্থানীয় সময়ে রোববার সন্ধ্যা পর্যন্ত স্পেনের আলহাউরিন এল গ্রান্দে এলাকায় নিখোঁজদের উদ্ধারে অভিযান চালায় উদ্ধারকারী দল। বিভিন্ন স্থানে উপচে পড়া নদীর স্রোতে ভেসে যায় অনেক যানবাহন। একই সময়ে ভ্যালেন্সিয়ায় রেড অ্যালার্ট জারি করে কর্তৃপক্ষ। মোবাইলে সতর্কবার্তা পাঠিয়ে সবাইকে ঘরের ভেতর এবং উঁচু জায়গায় থাকতে বলা হয়। কঠিন সময়ে সহায়তার জন্য কর্তৃপক্ষ স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানিয়ে এই সময়ে শহরের জন্য কঠিন ক্রিসমাস বলে আখ্যা দেন মেয়র অ্যান্থনি বারমুদেজ।